এই প্রথমবারের মতো। সো একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও কেমন আছো তোমরা সবাই, কে কোথা থেকে আছো, কে কোন কলেজ থেকে জয়েন করছো। দেন আমরা আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম কোন ক্লাস নিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করব। এরপরে আমি বলবো তোমাদের এন্টায়ার এইচএসসি পর্যন্ত আমাদের সাথে কেমন কেমন জার্নি হবে, কি কি জার্নি হবে, কোথায় কোথায় সেগুলো হবে, কোন ওয়েতে হবে, সবকিছু আজকে আমি এই ক্লাসে আজকে ডিসকাস করব। অবভিয়াসলি আজকে আমাদের পড়ার টপিক ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র, অর্থাৎ ফাইন্যান্সের কোন একটা স্পেসিফিক চ্যাপ্টার যেটি হচ্ছিল অর্থের সময় মূল্য। বাট আজকে এই যে ক্লাসের টপিকের থেকেও আমাদের আরো বেশি ইম্পর্টেন্ট একটা কথাবার্তা আছে, ইম্পর্টেন্ট আলাদা একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের এইচএসসির প্রিপারেশন নিয়ে। আমাদের হাতে আর যদি আমি ধরি ডিসেম্বরের, আজকে হচ্ছিল ডিসেম্বরের 12 তারিখ, তো আমি যদি ধরে নেই আমার ডিসেম্বর শেষ ধরে নিচ্ছি, আমার নেক্সট ইয়ারে আমার 5 মাসের মতো আমি সময় পাবো ঈদের বন্ধ টন্ধ সবকিছু দিয়ে। সো এই 5 মাসে আমাদের এই মোমেন্টে কি করতে হবে, কিভাবে পড়লে আমরা আমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রপারলি কভার করে একটা ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো জিপিএ তুলে আনতে পারবো, সে সকল বিষয় আমি আজকে গাইডলাইন তোমাদেরকে দিব। ওকে, আমি একটু দেখি আমাদের সাথে জয়েন করেছে তানিয়া আফরোজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করছে আমাদের সাথে বর্ণ আক্তার, আমাদের সাথে জয়েন করেছে রাফসিন, ওকে জয়েন করছে। আগে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আছো, একটু তোমরা জানান দাও যে ভাই আমরা আছি, তাহলে বুঝতে পারবো তোমাদের ক্লাসে তোমরা প্রপারলি আসো। একটু তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও। ইউটিউবে আমাদের অনেকে জয়েন করছে, প্রিটিকাল নামে কোনো একটা অ্যাকাউন্ট জয়েন করেছে, ওকে। জামিল জয়েন করেছে নুহা জয়েন করেছে, সুরাইয়া জয়েন করেছে, মাহারিমা যশোর থেকে। আচ্ছা, ভালো কথা, আমি কাল পরশু থেকে যশোর যেতে পারি, একটু আগামী 3-4 দিন একটু গ্যাপ আছে, বন্ধ আছে, ইচ্ছা আছে। আমার দেশের বাড়িও খুলনার দিকে, তো ভাবছি একটু যশোর সাতক্ষীরা দিকে একটু ঘুরে আসবো। ঠান্ডা পড়েছে, কুয়াশা আছে, ওই সময় এরিয়াগুলো বেশ ভালোই লাগে। ওকে, জুবাইর জয়েন করেছে রহমান ইফতি জয়েন করেছে। আচ্ছা জুবাইর, ওকে। তন্ময় সরকার জয়েন করেছে ভাইয়া, সেও বলছে যশোর থেকে, ওকে। ইফতি বলছে ভাইয়া ঢাকা উত্তরা থেকে, ওকে। আজকে রাতে আমার উত্তরা যাওয়া হতে পারে। এই ভালো জায়গা মিলে যাচ্ছে। আমার ফ্রেন্ড মিললে একজন আছে, সে আমাদের স্কুলে ক্লাসে একদিন, সেজার নামে, সে চলে যাচ্ছে তার হায়ার স্টাডির জন্য কানাডাতে, দেশের বাইরে। সো 2 দিন পরে ফ্লাইট, একটু সাথে দেখা করতে যাবো, হয়তো রাতে আজকে বাসায় থাকবো। সো উত্তর যাওয়া হতে পারে 18 নম্বর সেক্টরে, ওকে। দেন তন্নি ইসলাম জয়েন করছে, আর আমাদের ইউটিউবে অনেকে জয়েন করেছে, কিম, তারপরে হচ্ছিল জাসমিন জয়েন করেছে, ওয়াসিম জয়েন করেছে, সাবা, ওকে। সো আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমার সাথে যেহেতু তোমাদের এই প্রথম দেখা, আনলেস তোমাদের সাথে এসএসসির কোনো পর্যায়ে দেখা হয়েছে, আমার নাম এসএমআর রায়ান। আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার বিবিএ শেষ করেছি এবং এমবিও একদম শেষ পর্যায়ে। সো মানে আমার ফাইনাল পরীক্ষাটা বাকি আছে, মাঝে আন্দোলনের জন্য প্রায় 3 মাস পিছিয়ে গিয়েছিল, এজন্য টাটকা পড়ে গিয়েছে, আদারওয়াইজ আমার শেষ হয়ে যেত। এর বাইরে আমি 10 মিনিট স্কুলের তোমাদের যে কন্টেন্ট টিম আছে বা একাডেমিক টিম বলতে পারো, যেই টিম থেকে তোমরা, যেই টিমের আন্ডারে আমাদের সকল রকম একাডেমিক কোর্সেস হয়, ক্লাস 6 থেকে শুরু করে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, এই টিমের আমি একজন কন্টেন্ট ম্যানেজার বা অপারেশন ম্যানেজার, যেটাই বলো তোমরা। আমি অলমোস্ট 2019 সালের থেকে আমি 10 মিনিট স্কুলে একজন কন্টেন্ট অপারেশনাল ম্যানেজার হিসাবে কাজ করছি। ওভারঅল বেসিক্যালি যে কোনো কোর্স হলে সেইটা কিভাবে একদম স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করে আমাদের লাইভ হবে, একদম ক্লাস হবে, এইখানে যে অপারেশনাল প্রসেসগুলো আছে আমি সেগুলো দেখি। এর বাদেও আমার একটা পরিচয়, বা এর আগেও, এই কাজের আগে আমি টেনিস ক্লাসে যুক্ত হয়েছি, সেটা ছিল আমার অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করেছি আমি গত 2019 সাল থেকে 20, 21, 22, 23, 24, এই অলমোস্ট 5.5 বছর ধরে আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা এসএসসি লেভেলের ফাইন্যান্স পড়িয়ে আসছি। এবং এর বাইরেও, মানে অর্থাৎ আমি শুধুমাত্র যে এসএসসি লেভেল তা না, বা এইচএসসি লেভেল তা না, আমি অ্যাডমিশন স্টুডেন্ট থেকে পড়িয়ে আসি। আমার অ্যাডমিশন থেকে হাতে খড়ি, দেন এইচএসসি, দেন এসএসসি লেভেল এসেছি। সো এই ছিল আমার ছোটখাটো ইন্ট্রোডাকশন। এইবার আমি আমার ইন্ট্রোডাকশন বাদ দিয়ে তোমাদের সম্পর্কে একটু দেখি, তোমরা কে কোথা থেকে জয়েন করছো, সো দ্যাট একটা প্রপার আইডিয়া পাই। এন্ড দেন আই উইল স্টার্ট মাই ক্লাস টুডে। এন্ড ক্লাসের মধ্যে কি কি থাকবে, আমাদের এই টপিক বাদও আজকে আমাদের একটা মেজর অ্যানাউন্সমেন্ট থাকবে। তোমাদের হচ্ছিল প্রিপারেশন স্টাইল 2,
আমাদের এন্ড থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায় হেল্প করার জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, সেটা ছিল আমাদের এসএমপি বা শেষ মুহূর্তের প্রস্তুতি প্ল্যান। আমরা কিভাবে এই কোর্সটা করতে যাচ্ছি এবং শেষ পর্যন্ত তোমরা আমাদের এসএমপি কোর্সের পারচেজ জার্নি তোমাদেরকে দেখিয়ে দিব। সো আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য আজকে একটা বেশ ইন্টারেক্টিভ ক্লাস হবে। প্রথম কোন এইচএসসি ক্লাস পাচ্ছ বিজনেস স্টাডিজ স্টুডেন্টরা, এর সাথে সাথে আমাদের যদি বলি প্রথম ক্লাস এবং এর সাথে হচ্ছিল তোমাদের গাইডলাইন, সব মিলে আশা করছি তোমাদের ক্লাসটা বেশ হেল্পফুল হবে। ওকে, তো তোমরা যদি একটু বলো ভাইয়া আমরা সবাই রেডি আছি, আমি ক্লাস শুরু করতে পারি কিনা, একটু আমাকে জানিয়ে দাও ভাইয়া আমরা রেডি আছি, তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করে দিব। প্রথমে আমি তোমাদের ওভারঅল যদি ক্লাসের আমি ওভারঅল ফ্লোটা বলি, ফার্স্ট অফ অল আমি ক্লাসের ইনিশিয়াল এই টপিক থেকে শুরু করব, অল্প একটু টপিকের আইডিয়া দেখাবো, দেন হোয়াট উই উইল ডু ইজ আমরা দেন আমাদের এই পার্টগুলো চলে যাব, আমাদের এই 5 মাসে পড়ার স্টাইলটা কেমন হবে, কি করলে তোমরা এই শেষ সময় ভালো মতন প্রিপারেশন নিতে পারবা, এবং সেই ধারাবাহিকতায় কিভাবে তোমাদেরকে হেল্প করতে আমরা আমাদের এই এসএমপি কোর্স নিয়ে এসেছি এবং এটা তোমরা কিভাবে পারচেজ করবে, দেন এটা করে আমরা আমাদের আজকের টপিকের এই ক্লাসের বাকি টপিক দেখবো। বাট হ্যাঁ, এই ক্লাসটা আমরা কখনো একদিনে কভার করতে পারবো না, সো হোয়াট উই উইল ডু ইজ আমরা যতটুকু কভার করতে পারি ততটুকু কভার করবো, এবং তোমরা এই ক্লাসে এতটুকু ডেমনস্ট্রেশন পাবা যে আমাদের এসএমপি ক্লাসগুলো কেমন হবে, আমাদের এসএমপি তে আমরা কোন ওয়েতে পড়বো, কত বেসিক লেভেল থেকে শুরু করবো নাকি একদম অ্যাডভান্স লেভেল থেকে শুরু করবো, আমরা কি ক্লাসে শুধু টপিক পড়ে যাবো নাকি আমরা সিকিউ এমসিকিউ সবকিছু করবো, শুধু কি আমরা থিওরি পড়বো নাকি আমরা ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো সলভ করবো, এই সব কিছু আজকে আমরা এই ক্লাসে দেখে নিব। ওকে, সো আচ্ছা তন্ময় বলছে ভাইয়া আমার এই সাবজেক্ট নাই, সো ভাইয়া আই থিঙ্ক তোমার এটা না থাকলেও অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ম্যান্ডেটরিলি আছে, এর বাদে তোমার হয়তোবা কিন্তু মার্কেটিং থাকতে পারে, সো তুমি হয়তোবা ক্লাসের টপিক না দেখো কোনো অসুবিধা নেই, বাট তুমি একটু ওয়েট করো, আমাদের ওভারঅল এসএমপি বা আমাদের ওভারঅল প্রিপারেশন কেমন হবে লাস্ট কয়েক মাসে এই বিষয়গুলো তুমি আজকে দেখে নাও, সো দ্যাট তুমি ওভারঅল একটা গাইডলাইন পেয়ে যাও। সো যাদের যাদের ফাইন্যান্স ছিল না তারাও ক্লাসটা করতে পারো, টপিক পড়ার সময় থাকা লাগবে না, বাট যখন আমি বাকি টপিকগুলো দেখবো তখন তোমরা অবভিয়াসলি কিন্তু একটা আইডিয়া বা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, সো আমি শুরু করছি, এর আগে তোমরা অবভিয়াসলি এই ক্লাসের লিঙ্কটা জাস্ট একটা মিনিট সময় তোমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন যে ফেসবুক গ্রুপ আছে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেখানে তোমাদের ব্যাচের তোমাদের ফ্রেন্ডরা আছে ওদের কাছে শেয়ার করে দাও, সো দ্যাট তোমরা সবাই মিলে এই ক্লাসটি করতে পারো। আচ্ছা সুলতানা বলছে আল্লাহ হাফেজ ভুলে এই ক্লাসে চলে আসে, আচ্ছা হয়তো বা অন্য কোনো ক্লাসে আসতে যাচ্ছিলে। ওকে, বাই দ্য ওয়ে তোমাদের আজকে বলো তো একটু ওভারঅল ঠান্ডা কেমন বিভিন্ন এরিয়াতে, হঠাৎ করে ঢাকায় কিন্তু ঠান্ডা পড়েছে আজকে সকাল থেকে, আমি ডেইলি সকালে দৌড়াতে যাই, আজকে সকালে দেখলাম না আজকে দৌড়াতে যাওয়া যাবে না, অনেক ঠান্ডা পড়েছে। তোমাদের এমনি বিভিন্ন এরিয়াতে ঠান্ডা কেমন পড়ছে একটু বলো তো। হঠাৎ করে ঠান্ডা পড়াতে একটা সাডেন যে ওয়েদার চেঞ্জ বডিতে ইম্প্যাক্ট পড়ছে, আমার হালকা একটু গলা ভারী হয়ে এসেছে আজকে বিকালের পর থেকে, কেন যে আই ডোন্ট নো। তমস্কার ভাইয়া আমি এসএমপি কোর্স কিনবো, কোনো অসুবিধা নেই ভাইয়া, তুমি কিনতে চাইলে তুমি যদি চাও ভাইয়া কিভাবে কি কিনতে হবে, তুমি ছোট একটা কাজ করো, আমাকে ইনবক্সে তোমরা যারা কোর্সটা কিনবা আমাকে একটা ইনবক্সে নক দাও, ভাইয়া আমি এই কোর্সটা কিনতে চাই, আমি তোমাদের ইজি পারচেজ জার্নি দেখিয়ে দিব, তোমরা ইজিলি কিনে ফেলতে পারবে, বা বাকি যেরকম হেল্প লাগে আমি সেটিও করে দিব। তোমরা যারা এই কোর্সটি কিনতে চাও অবভিয়াসলি আমাকে ইনবক্সে একটা নক করা, হয়তো বা সামান্য প্রোমো কোড দিতে পারবো, এন্ড এর সাথে তোমাদের আমি পারচেজ জার্নিও দেখিয়ে দিব কিভাবে কোর্সটি কিনতে হবে। ওকে, অনেক অনেক ঠান্ডা ভাই, ভেরি কোল্ড। আচ্ছা আমার প্ল্যান একটু বলি, কালকে আমি জাজিরা যাব, অর্থাৎ পদ্মার ওপারে ওই জাজিরা বেস ক্যাম্প বা চার্মিদের আমার ভাই আছে তার বেসে যাব একটু। সো ওই এরিয়াতে যারা আছো অর্থাৎ গোপালগঞ্জ বা ওই সাইডটা একটু বলো তো কেমন ঠান্ডা আছে, দেন একটু যশোর বা সাতক্ষীরার মানুষ থাকলে একটু বড় ঠান্ডা কেমন, কজ একটু দক্ষিণবঙ্গের দিকে যাব, তো ঠান্ডা কেমন সেই ওয়াইজ ছিল আমার কাপড় নিতে হবে, যদি গরম থাকে তাহলে তো শুধু শুধু ভারী কাপড় নিয়ে লাভ নেই। ওকে, তোমার সঙ্গে বলছো ভাই আমি জানি টেনিস অ্যাপেলটা আলহামদুলিল্লাহ তাহলে তুমি কিনে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। আমরা আজকে এই ক্লাসের সুবাদে একটা গুরুত্বপূর্ণ টপিকের কিছু বেসিক জিনিস জানবো। তোমরা যারা কোর্স কেনো কিনবা না ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই, তোমরা আজকের ক্লাসে দেখো, আশা করি এই যে একটা 1.5-2 ঘন্টা ক্লাস হবে এর অ্যারাউন্ড আমি 101 ঘন্টা পড়াবো এই টপিকটা, এইখানে তোমাদের এই টপিকের অনেক বেসিক জিনিস ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের
টপিক হচ্ছে অর্থের সময় মূল্য, যেটা তোমাদের বইয়ের 3rd চ্যাপ্টার, এবং এটি তোমাদের এইচএসসি বইয়ের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যত রকম আমাদের চ্যাপ্টার গুলো আছে, মোট 5টা চ্যাপ্টার, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার হচ্ছিল অর্থের সময় মূল্য এবং মূলধন বাজেটিং। রিজন কি? রিজন হচ্ছিল এই 2 চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি পরিমাণ সিকিউ প্রশ্ন এসে থাকে, কারণ আমাদের মূলধন বাজেটিং আমরা 4টা টপিক দেখে থাকি, আমাদের এআরআর, আমাদের পিবিপি, এনপিভি এবং আইআরআর, 4টা টপিক থেকে অলমোস্ট আমাদের 2টা বা 3টা সৃজনশীল চলে আসে, ফর শিওর আসেই। এবং আমাদের টাইম ভ্যালু অফ মানি থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে। কি কি আছে ভাইয়া? যদি আমি টাইম ভ্যালু অফ মানিটা দেখি, আমাদের প্রথমত বর্তমান মূল্যের একটা পার্ট আছে আমাদের। সো বর্তমান মূল্য পার্টটা হলো আমাদের ভবিষ্যৎ মূল্য। আমি নরমাল বলছি, নরমাল আমাদের যে একক যে লেনদেন, অর্থাৎ একবার টাকা দিলাম, একবার আমি টাকা ফেরত পেলাম, একক লেনদেন, কোনো অ্যানুইটি না। এইখানে আমাদের বর্তমান মূল্য আছে, এইখানে আমাদের ভবিষ্যৎ মূল্য, যেখানে মোট 2টা পদ্ধতি আছে। 2টা ঠিক না, কিছু জায়গায় আমাদের আমাদের চক্রবৃদ্ধি থাকে, কথা থাকে না। সো আমি ধরতে পারি এখানে মোট 4টা ওয়ে আছে আমাদের প্রশ্ন আসার। এরপরে আমাদের বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি, ঠিক একইভাবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি, এর মধ্যে আবার কোথাও চক্রবৃদ্ধি আছে, চক্রবৃদ্ধি নেই। আবার এখানে আরো কিছু আছে, আমাদের কি অগ্রিম নাকি আমাদের নরমাল। সো আমি যদি বলি এখানে অ্যারাউন্ড ছোটখাটো চেঞ্জ, যেটা তোমাদের 1টা বা 2টা ম্যাথ করলে তোমাদের সবগুলো হয়ে যাবে, বাট ছোটখাটো চেঞ্জ দিলে আমাদের মোট এখানে 8টা পদ্ধতির ম্যাথ আসতে পারে, মানে ফর্মুলায় ভ্যারিয়েশন আসবে। ওকে, মিশ্র নগদ প্রবাহ, এখান থেকে জেনারেলি সিকিউ আসে, বাট খুব কম, যে আমি এক এক বছর এক এক পরিমাণ দিব। এইখানে আমাদের সাধারণত 2 রকম ম্যাথ হয়ে থাকে। আমাদের মিশ্র নগদ প্রবাহ বলতে আমি প্রতি বছর সিমিলার টাকা না দিয়ে এক বছরে 10,000 টাকা, আর এক বছরে 20,000, এক বছরে আবার 10,000, এরকম ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের বছরের শুরুতে নাকি বছরের শেষে বা আমাদের যে সময় বা এন এর কি শুরুতে টাকা দিব নাকি শেষে দিব, এর উপর ভিত্তি করে মিশ্র নগদ প্রবাহে আমাদের 2 প্রকার ফর্মুলা আসতে পারে। তারপরে কার্যকরী সুদের হার, ইআইআর, এখানে একটা আছে। এখানে এক প্রকার প্রশ্ন আসে সুদের হার নির্ণয়, এইটা কোনো আলাদা কোনো ফর্মুলা নেই, বেসিক্যালি আমরা এইসব ফর্মুলা থেকে বের করতে পারি। ইন জেনারেল এখানে প্রশ্ন খুব কম আসে এখান থেকে। আমরা দেখেছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 2-1 জায়গায় এসেছে লগ দিয়ে ম্যাথটা করা লাগে, বাট লগ অনেকের জন্য কনফিউজিং। দ্যাট ইজ ওয়াই আমি যখন এই টপিকটা করাবো খুব ইজিলি তোমাদের কভার করে দিব। এখানে আমাদের একরকম সিস্টেম আছে, রুল 72, রুল 69, এখানে 2টা পদ্ধতি আছে, এবং লাস্টে ঋণ পরিশোধ সূচি। এইখানে বেসিক্যালি আমাদের বার্ষিক বৃত্তির একটা ফর্মুলা দিয়ে আমি কাজটা করে ফেলতে পারি। সো এখানে আমরা একটা চার্ট করতে, আমি ধরে নিচ্ছি এখানে আমাদের একটা ওয়ে আছে। সো 8 আর 4 12 আর 2 14 15 16 17 18, টোটাল আমাদের 19টা রকমের আমাদের কম বেশি সিস্টেমে ম্যাথ করলে দেখা যাবে আমাদের এন্টায়ার টাইম ভ্যালু অফ মানি মিলে যাবে, মানে শেষ হয়ে যাবে। এখন ভাই 19টা করব? অবভিয়াসলি না, বোকা নাকি? এইখানে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু করব, দেখো যখন আমি একটা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে ভাই প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। অনেকে আই এর জায়গায় কে ইউজ করে, এইটা এখানে একটা আছে। আবার প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু যখন চক্রবৃদ্ধি থাকবে 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন। আমি কি 2বার মুখস্থ করব? নিশ্চয় না ভাই। আমার এই একটা ফর্মুলা হলে আমার এইটাও হয়ে গেছে। সো এইটার বর্তমান মূল্য 4টার জায়গায় আমি, মানে 4টা বলতে বর্তমানে 2টা ছিল, আমার চক্রবৃদ্ধি থাকবে কি থাকবে তার উপর ডিপেন্ড করে 2টা ভাগে আমি কিন্তু 1 ভাগ দিয়ে শেষ করে ফেলতে পারবো, গেল। ঠিক একইভাবে ফিউচার ভ্যালু যদি দেই, আমার ফিউচার ভ্যালু করা লাগবে না, আমি জানি এই ফর্মুলা থেকে আমি ফিউচার ভ্যালু বের করতে পারবো। কিভাবে বের করব ভাই? যদি দেখি আমার এই ম্যাথটা থেকে যদি আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলে, কিভাবে বের করব ভাই বলো তো? যদি আমাকে বলে আমার প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু বের করো, কি করব? আমি ফিউচার ভ্যালুকে এক সাইডে রেখে আমি এই সাইডে প্রেজেন্ট ভ্যালুর সাথে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন যোগ করে ফেলবো। সো বেসিক্যালি ফিউচার ভ্যালু, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসি, প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। সো আমার ফিউচার ভ্যালু হয়ে গেল। এটা একটা ফর্মুলা। আবার ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস যখন চক্রবৃদ্ধি থাকবে আই বাই এম হোল টু দি পাওয়ার এম এন। সো আমরা এইভাবে করে এন্টায়ার একটা ফর্মুলা দিয়ে 4টা কভার করে ফেলতে পারবো, শিখিয়ে দিব। আমাদের বার্ষিক বৃত্তি অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি, 2টা ফর্মুলা আমরা মুখস্থ করব। 2টা দিয়ে উইদাউট এনি প্র্যাকটিসিং এট হোম
ক্লাসের মধ্যে আমাদের 8টা 9 হয়ে যাবে। মিশ্র নগদ প্রবাহ এটা সামান্য একটু ট্রিক বুঝিয়ে দিব, তোমাদের কভার হয়ে যাবে। কার্যকরী সুদহার ছোট্ট ফর্মুলা, সুদহার নির্ণয়, আমাদের সুদহার নির্ণয় আলাদা কোনো ফর্মুলা লাগে না, এখান দিয়ে আমাদের হয়ে যায়। রুল 7269 খুবই ইজি, ঘুমাইলেও পারা যায়। ঋণ পরিশোধ সূচি আলাদা কোনো ফর্মুলা নাই। সো বেসিক্যালি তুমি এন্টায়ার চ্যাপ্টারটা তোমাকে সব মিলে আমি ঘুরে ফিরে 4 থেকে 5টা ফর্মুলা দেখাবো, এইটা দিয়ে তুমি এন্টায়ার চ্যাপ্টারটা মানে নিমিষে কভার করে ফেলতে পারবা। সো ভেরি ইজি। ওকে, সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে। আমি জাস্ট একটু আমাদের এই টপিকগুলা এর জন্য লেখা না, আমাদের চ্যাপ্টারে কি আছে, এই যে ক্লাসটা করব আমি কোন টপিকে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ কভার করব এটা এখানে দেওয়া আছে। আমি প্রথমে একটা একটা করে শুরু করব। অবভিয়াসলি এটাকে বেসিক থাকবে, বেসিক থেকে এমসিকিউ থাকবে, বাট এরকম টপিক যখন ধরে ধরে আগাবো এরকম কতগুলা স্পেসিফিক সিকিউ, স্পেসিফিক এই টপিক্যালটা এমসিকিউ আমি প্র্যাকটিস করবো, এন্ড এট দ্য সেম টাইম আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো। যখন এসএমপি ক্লাস হবে, এই ক্লাসটা তোমাদের এখন হবে 2 ঘন্টায়, তাই না? আজকের আমাদের লাইভ ক্লাস আমরা 2 ঘন্টা কভার করে ফেলবো, বাট আমাদের এসএমপি তে এই চ্যাপ্টার ক্লাসটা মোট 3-6 ঘন্টা কভার করা হবে, আদারওয়াইজ তোমাদেরকে প্রপারলি আমি বুঝাতে পারবো না। সো আজকে দেখা যাবে আমি ম্যাক্সিমাম এখানে এসে হয়তো বা অ্যানুইটিও টাচ করা টাফ হয়ে যাবে, আমি বেসিক ধরে এই টপিকটা ম্যাক্সিমাম ধরতে পারবো, ধরে তোমাদের অনেক কিছু দেখিয়ে দিব। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু আইডিয়া পেয়ে যাবা। সো আমরা আর শুরু না মানে দেরি না করে আমরা একদম টপিকের ভিতরে চলে যাই। সো অনেকেই আসছো। আচ্ছা রাফি বলছো ভাই আমি হেরে গেছি বাস্তবতার মাঝে, কোথায় হেরে গেছো বলো তো ভাইয়া? মানুষের সবাই তো বাস্তবতার সাথে যুদ্ধ করছি, আমরা সবাই হেরে আছি, কিন্তু বিষয়টা এরকম না আমরা কেউই কোনো বিষয় নিয়ে হেরে গেছি। আমরা যখন যে সিচুয়েশনে দাঁড়ায় থাকি ওইখান থেকে মনে হয় ভাই কিছু পারলাম না। আমি আমার একটা এক্সাম্পল বলি। আমি এভারেজে করা ভালো ছিল না কোনো সময়, মেনলি ক্লাস 7 পর্যন্ত ভাই পোংটামি করতাম প্রচুর বেশি। সো লেখাপড়া করতাম না। 8 থেকে মোটামুটি সিরিয়াসনেস আসা শুরু করে। আমাদের 8 এ আমাদের জেএসসি পরীক্ষা। সো আমি যে স্কুলে ছিলাম এন্ড আমার স্কুলের রেজাল্ট বেশ ভালো ছিল, সবাই বলতো ভাই 10 জন পাইলে এর মধ্যে রায়ান এ প্লাস পাবে। ওকে, পরীক্ষা দিলাম, জেএসসি তে এ প্লাস মিস। আমি বাংলায় প্রচুর দুর্বল ছিলাম, বাংলায় মিস হয়েছিল, দেন থিওরিটিক্যাল টপিকগুলো মিস হয়েছে, আমার এ প্লাস হয়নি। সো তখন মনে ছিল আমার বন্ধু বান্ধব সবাই পেলো, আমি পেলাম না, বাবা মায়ের মুখ খারাপ, মানে একটু মন খারাপ হলো। দুঃখ পাইনি, বাট অবভিয়াসলি এ প্লাস পেলে ভালো লাগতো, পাইনি। সো স্টুডেন্টের লেভেল থেকে বাস্তবতায় হেরে গিয়েছি, সবাই পেয়েছে আমি পাইনি। এসএসসি তে উঠে পাগলের মতো পড়লাম। পরীক্ষায় আমার স্কুল থেকে আই ওয়াজ দ্য অনলি পারসন যে বিজনেস স্টাডিজ থেকে আমাদের এ প্লাস পাই, জিপিএ 5 পাই। ওকে ভাই, আই এম দ্য হিরো। আমার স্কুল থেকে একমাত্র পেলাম, আমাদের সাংবাদিক এসেছিল, আমার সাক্ষাৎকার নিয়েছে, বেশ ভালো, টিভিতে দেখেছে, বাবা মা খুব খুশি। এইচএসসি তে উঠলাম, আমি ছিলাম ঢাকা সিটি কলেজে। আমার ঢাকা সিটি কলেজে আমাদের তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হয়, দেন একটা কোড দিয়ে দেয়, কোড 1 2 3 4 যারা ঢাকা সিটি কলেজে আছো। পরীক্ষা দিলাম, আমার কোড আমার 2 হলো, আমার বেস্ট ফ্রেন্ড কোড 1 হলো, একদম পাশাপাশি নাম্বার, কোনো অসুবিধা নেই। পরীক্ষা দিলাম ঢাকা সিটি কলেজে। যারা প্রথম সাময়িক পরীক্ষা খুব ভালো করতো আমাদের সময়, ওদেরকে টাকা দিত। আমি প্রথম সাময়িক পরীক্ষায় আমাকে একটা 9600 টাকা চেক দিল। আমি আমার এইচএসসি লেভেলে শুধুমাত্র একটা পরীক্ষা এ প্লাস মিস করি, এন্ড দ্যাট ওয়াজ দি এইচএসসি এক্সাম। মিস করেছিলাম, মনে হচ্ছে বাস্তবতাকে হেরে গিয়েছি, হয় নাই। কারণ এরপরে পরীক্ষা দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, দেন আর কখনো পিছিয়ে ফিরে তাকাতে হয় নাই। আমি এফবিএস এ যাই, সেখান থেকে আমি 10 স্কুলে আমি জব শুরু করি ফার্স্ট ইয়ার থেকে। ইনকাম সোর্স হয়, অনেকে টিউশনে করতো, আলহামদুলিল্লাহ আমি টিউশনে মাত্র 2 মাস করানো লেগেছিল ইনকামের জন্য। দেন আই গট ইনটু আ কর্পোরেট, আমি কাজ করছি। দেন আমি আমার বিবিএ ফাইনালের আগেই, আমি অলমোস্ট আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার 5-6 মাস আগে আমি একটা জব সিকিউর করে ফেলি। তখন আমাকে যে স্যালারিটা তারা অফার করে, এখন এমবিএ শেষ করে অনেকে ভালো এমএসসি তেও সেই স্যালারিটা তাকে দেওয়া হয় না। সো আমি আমাকে ডেভেলপ করে করে এখানে এসেছি। এখন এখানে এসে আমি যখন আমার সিনিয়রদের সাথে আমাকে কম্পেয়ার করি, মনে হয় ভাই আমি কিছু করছি না, আমি অনেক খারাপ, বাস্তবতার সাথে আমি অনেক পিছিয়ে আছি। সো আমরা যখন যে সিচুয়েশনে থাকি তখন থেকে আমরা খুব পিছিয়ে আছি, বাস্তবতার সাথে আমরা পিছিয়ে আছি, বাট সেরকম অনেক সিচুয়েশন আমরা অনেক খারাপ করি, আমরা আগাতে পারি না, কিছু হয় না এটাতে, আমরা টাইম মতো সব ঠিক করে ফেলবো। ওকে, অন্য কথা অ্যাপার্ট। আচ্ছা আচ্ছা, উম্মে নূর বলছে আপনার ফাইন্যান্স ক্লাস আমার অনেক ভালো লাগে, আপনি ইজিলি বুঝান আমাদেরকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট আপু। বাট তুমি আমার ফাইন্যান্স ক্লাসটা কোথায় করলে? আমার যতদূর মনে পড়ে আমার এসএসসি তে আমি হয়তো বা ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসে নিয়েছিলাম তোমাদের সময়, এন্ড এর বাদে কিন্তু আর তেমন কোনো ক্লাসে হয়তো বা তোমাদের সাথে যোগাযোগ হয়নি। যদিও আমাদের টেন স্কুলের ইউটিউব চ্যানেলে আমাদের ফ্রি কিছু ক্লাস আছে এসএসসি, তখন তোমরা দেখতে পারো। বাট একটু জানিও তো তুমি আমার ক্লাসটা কিভাবে বা কই থেকে করলে। ওকে, আচ্ছা গেল।
সো আমরা এইবার আমাদের টপিকে চলে যাই। আমাদের আজকে টপিক ছিল অর্থের সময় মূল্য। সো আমরা অনেকে পড়ে এসেছি যারা পারো না, হয়তোবা অনেকেই ভয় পাও যে ভাই ফর্মুলা অনেক বেশি মাথায় থাকে না। আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি, বাই দ্য ওয়ে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার ছোট ভাই রাফসান, সেও তোমাদের সাথে এইচএসসি 25 ব্যাচ লেখাপড়া করছে, বিজনেস স্টাডিজে আছে। ওকেও আমি এই ওয়েতে এই টপিকগুলো দেখাই। সো আশা করছি ওকে যেভাবে আমি দেখায় পড়িয়ে দেই, তোমাদেরকে ঠিক একইভাবে দেখাবো, পড়াবো, এন্ড তোমাদের হোপফুলি তোমাদের ক্লাসের কোনো রকম কোনো ভেদাভেদ করবো না। সো ওকে যেই ওয়েতে পড়াই, আমি যেভাবে নিজে পড়েছিলাম, নিচে আমার ছোট ভাইকে সেম ভাবে পড়াই এন্ড পড়াবো, এন্ড ওই স্টাইলটা আমি তোমাদেরকে দেখাবো। এন্ড আমি এই যে চ্যাপ্টার যখন পড়াচ্ছি, আমি ড্যাম শিওর এসএমপির 2টা ক্লাস করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো ম্যাথ ভুল হবে না। অনেকে ভয় পায় ভাইয়া করতেছিলাম প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি থেকে কনফিউজ হয়ে যায়। আমাদের যখন প্রশ্ন আসে ব্যাংকের ঋণ নিছে কিস্তি, কোনটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হবে, কোনটা ফিউচার ভ্যালু অ্যানুইটি, ভাই বুঝতে পারি না ভাই, কোনটা অ্যানুইটি ডিউ হবে, কোনটা মানে অ্যানুইটি ডিউ হবে না বা নরমাল অ্যানুইটি হবে, বুঝতে পারি না। আমি ড্যাম শিওর আমার 2টা ক্লাস করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো ম্যাথ ভুল হবে না। ভুল হতে পারে ক নাম্বার, খ নাম্বার, গ ঘয়ে 7-এর মধ্যে তোমাদের মানে 7-এ 6 তোমাদেরকে আটকাইতে পারবে না, আনলেস তোমরা ক্যালকুলেশনে সিলি মিস্টেক করে আসো। ওকে, সো চলো আমরা আমাদের পড়াতে ব্যাক করি। ওকে, আচ্ছা দেখো, সো অর্থের সময় মূল্য কি? অর্থের সময় মূল্য হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে, অর্থাৎ বেড়ে যায় বা কমে, তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ ভাই অর্থের একটা মূল্য আছে যেটা সময়ের সাথে সাথে বদলায়। ভাই কেমনে বদলায়? গুড কোশ্চেন হতে পারে একটা। আচ্ছা, কেন হয়? সময় এবং সুদের হার, টাইম এন্ড ইন্টারেস্ট রেটের যে পার্থক্য, এটার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়। ওকে, সো কিভাবে এই পার্থক্যটা হয়? দেখো, তোমার কাছে 25টা টাকা আছে। 25 টাকা কিভাবে আছে ভাই? আমার কাছে একটা 20 টাকার নোট আছে, আর একটা আছে হচ্ছিল 5 টাকার নোট, টোটাল 25 টাকা আছে। ওকে, তুমি, আমি উইক বাদ দিই, আমি ধরে নিচ্ছি 2020, 2024, 2028। ওকে, সো আমি ধরে নিতেছি এটা মানে ইয়ার একটা জাস্ট র্যান্ডম, ধরে না 1990, 2000 সাল, 2010 সাল, হোয়াট এভার ইট ইজ। তো তোমার কাছে 25 টাকা আছে, তুমি 25 টাকা দিয়ে একটা পেপসির দাম ফার্স্ট উইক 25 টাকা, কোকা-কোলার দাম 25 টাকা কিনতে পারতেছো, রাইট? 25 টাকা দিলা, কোক দিয়ে দিল, কত? ধরে নিচ্ছে আমাদের 250 ml আমরা খাচ্ছি। সেকেন্ড উইকে এসে বা ধরে 2024 এসে 25 টাকা দিয়ে আমি পেপসি পাচ্ছি, একটা পেপসির বোতল, কিন্তু কোকা-কোলার দাম হয়ে গেল 30 টাকা। টাকার মূল্য কি খুব একটা চেঞ্জ হয়েছে? না, বিকজ আমি সিমিলার জিনিস সেম টাকায় পাচ্ছি। বাট আরো পরে এসে পেপসির দামও 30 টাকা, কোকের দামও 30 টাকা। তোমার কাছে একটা নোট, 20 টাকার নোট এবং একটা 5 টাকার নোট কিন্তু আছে, 25টা ইউনিট অফ মানি বা 25টা টাকা। আগেও 25 ছিল, এখনো 25। আগেও এই বোতলে 250 ml পেপসির মানে আমাদের বেভারেজ থাকতো, বা আমাদের কোকা-কোলার বোতলেও 250 ml থাকতো, কিন্তু তুমি ওই 25 টাকা দিয়ে আগে এই কোক বা পেপসি কিনতে পারছিলে, এখন কিনতে পারছো না। টাকার অ্যামাউন্ট সেম, কোকের পরিমাণ সেম, সবকিছু সেম, শুধুমাত্র আগে এই টাকা দিয়ে কোকটা কিনতে পারতা, এখন এই টাকা দিয়ে কোক বা পেপসি কিনতে তুমি পারছো না। সো টাকার যে ভ্যালু, এই ভ্যালুটা ডিক্রিজ করে গিয়েছে বা পড়ে গিয়েছে, কমে গিয়েছে। সো এইটা কি হচ্ছে? সময়ের সাথে সাথে টাকার ভ্যালু কমে গিয়েছে। আমরা পড়ি না আগে আমাদের বাবা মা, আমি বাবার কাছে শুনতেছিলাম যে ভাই সে 30 টাকা দিয়ে বড় ইলিশ মাছ কিনেছে 1990, 2000 সালের আগে 30-40 টাকা দিয়ে বড় ইলিশ মাছ, কিন্তু 100-120 টাকা দিয়ে বিশাল ইলিশ মাছ। এখন 1 কেজি ইলিশ মাছের দাম হয়তো 1000 টাকা ছাড়াই যায়, তাই না? চালের দাম কত কম ছিল? সেম না। এখন রিজনটা কি? রিজন হচ্ছিল আমাদের ইনফ্লেশন, টাকার মূল্য কমে, টাকার ভ্যালু কমে যাওয়া। কারণ কি? সময়ের সাথে সাথে কিন্তু আমার ইন্টারেস্ট রেটের একটা ইম্প্যাক্ট আছে। কিভাবে ইম্প্যাক্ট আছে ভাই? তুমি এই 25 টাকা ধরে নাও 10% ইন্টারেস্টে তুমি ব্যাংকে রেখে দিলা, কত টাকা হবে? 10% এক বছরে 2.5 টাকা প্লাস 25 টাকা হয়ে যাবে 27.5 টাকা। সো প্রথম বছরের টাকা কিন্তু পরের বছরে 27.5 টাকা হয়ে যাচ্ছে। সো টাকা ড্রাস্টিক্যালি কিন্তু ভ্যালু কমছে। অর্থাৎ
এই বছরের 27.5 টাকা পরের আগের বছরের 25 টাকার সমান। ভ্যালু কি কমতেছে? অবভিয়াসলি কিন্তু কমে যাচ্ছে। সো এই যে সময়ের সাথে সাথে অর্থের একটা মূল্যের পরিবর্তন হয়, এটাকে অর্থের সময় মূল্য বলে। গট ইট? কারো কোনো কনফিউশন নাই আই গেস। আচ্ছা, এরপরে অর্থের সময় ধারণা আমি একটু দেখেছি, আবার দেখি কি দেখো, অর্থের নিজস্ব কোনো মূল্য নাই। ওই যে 20 আর 5 টাকা নোট কোনো কিন্তু ভ্যালু নাই। যদি মনে করো আজকে সরকার বলল আমাদের যে এক্সিস্টিং নোটগুলো আছে এই নোটের কোনো মানে চলবে না, তুমি কিছু কিনতে পারবা? ঠিকই কিন্তু 25 টাকার নোট, বাট কিছু কিনতে পারবা না। সো এই টাকার নিজস্ব কোনো মূল্য নাই। ক্রয় ক্ষমতা অর্থের এই ক্রয় ক্ষমতা দ্বারা এর মূল্য নির্ধারণ করা হয়। 25 টাকা তুমি কি কিনতে পারবা? তোমার কাছে 100 টাকা নোট আছে, কি কিনতে পারবা? যেটা কিনতে পারবা ওই নোটের ভ্যালু ততটুকুই। আচ্ছা, এটা সবসময় ক্রয় ক্ষমতা অর্থাৎ ক্রয় ক্ষমতা সবসময় পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তন আমি একটু আগে দেখালাম কিন্তু। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, অর্থাৎ একটু আগে বললাম মুদ্রাস্ফীতি কি? পণ্যের দাম বেড়ে যাওয়া। সময়, সুদের হার, চাহিদা ও যোগান অর্থের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে। কোন কোন জিনিস অর্থের ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে? মুদ্রাস্ফীতি, সময়, সুদের হার, চাহিদা ও যোগান এই অর্থের আমাদের যে ক্রয় ক্ষমতা সেটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। মুদ্রাস্ফীতি বলতে বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়াকে বোঝায়। আচ্ছা, মানে কি? সময় পরিবর্তন সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে, এবং এইটা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থাৎ অর্থের মূল্য কমে যায়। গেল। এখন তোমাকে প্রশ্ন করলাম যে ভাই তুমি বা তোমার কাছে বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্যের মধ্যে কোনটি বেশি পছন্দ? বললাম ভাই তোমাকে আমি আজকে 5,000 টাকা দিব, আজকে নিতে পারো অথবা নেক্সট ইয়ারে গিয়ে নিতে পারো। তোমরা সবাই কমেন্টে বলো তো তোমরা এই টাকাটা কি আজকে নিবা নাকি পরবর্তী বছর 2025 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে টাকা নিবা? একটু কমেন্টে বলো তো ভাই কে কখন টাকাগুলো নিবা, একটু সবার এর থেকে কমেন্ট দেখতে চাই, একটু দেখাও বলো তো। আমি তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে 5,000 করে টাকা দিব, কবে নিবা, আজকে নাকি 1 বছর পরে? কি বলবা তোমরা? দ্রুত কমেন্ট করে জানাও তো একটু আমাকে। ইফতি বলছে ডিসেম্বর। কোন ডিসেম্বরে? 24 ডিসেম্বর নাকি 25? ইফতি। ইসরাত মিম বলছে আজকে নিবে, ওকে। তারেক বলছে বর্তমানে নিবে, আজকে নিবে, ওকে। সো বেসিক্যালি তোমরা আজকে নিবা। আমায় কেউ দিলে আমি বলতাম ভাই আমাকে আজকে দিয়ে দাও। ভাই ইফতি বলছে 25 ডিসেম্বর, কেন 25 ডিসেম্বর কেন নিবা? নগদ দিবেন নাকি বিকাশে? যেখানেই দেই আমি কবে দিব তোমরা বেশিরভাগই বলবো আজকে নিবা। কেন? আমিও বলবো বর্তমান মূল্যই সবচেয়ে বেশি পছন্দনীয় হবে। কেন হবে? আমাদের এটাকে বলা হচ্ছিল আমাদের অর্থের মূল্যের সময় মূল্যের পছন্দনীয়। আমরা কখন অর্থ পেতে পছন্দ করি বা মানুষ কখন প্রেফার করে? দ্য অ্যান্সার ইজ বর্তমান টাইমটাকে। কেন? ফার্স্ট অফ অল অনিশ্চয়তা। 2025 সালের ডিসেম্বরে টাকাটাকে আমি আদেও দিব কি দিব না তুমি জানো না। আমার টাকা দেওয়ার সামর্থ্য থাকবে কি থাকবে না তুমি জানো না। সবচেয়ে বড় কথা ভাই বেঁচে থাকবো কিনা সেটারই কোনো নিশ্চয়তা নেই। যেরকম আমি আমি আমার বাসা শ্যামলীতে, আমি গত 7-8 বছর ধরে একজন নাপিতের কাছে আমি চুল কাটি। ভাই খুব ভদ্র মানুষ, তা অ্যারাউন্ড বয়স 48-49 হবে। আমি কাটে খুবই ভালো কাটান, চিকন চাকান একটা মানুষ। আমি কি করে আমাকে ফোন দিয়ে যে ভাই আপনি কি আছেন? সে এত বছর চুল কাটে আমার নাম জানে না, বাট ফোন ধরলে বুঝে এটা আমি। বলে হ্যাঁ ভাই আমি আছি, যদি সে থাকে আমি যাই, না থাকলে যাই না। যদি থাকে আমি বলি ভাই কাস্টমার আছে, বলে হ্যাঁ ভাই চুল কাটতেছে, আমি বললাম ঠিক আছে আমি 10-15 মিনিট পরে আসবো। আমি এরকম ফোন দিই, ফোন দিলে সে থাকলে আমি যাই, কজ তার আমি মানে সে কাটতে তো অভ্যাস হয়ে গেছে, আমি কিভাবে কাটি সে খুব ভালো মতো জানে, আমাকে বলা লাগে না। আমার বলা লাগে না, বসে আমাকে সুন্দর করে কেটে দেয়। সো আমি গত মাসে চুল কাটলাম, গত পরশুদিন আমি তাকে ফোন দিলাম অফিস থেকে যাওয়ার সময় যে ভাইয়া আপনি কি আসবেন, আছেন কিনা? ফোন দিলাম, তার ওয়াইফ ধরলাম, বললাম ভাই কি আছেন? বলে ভাই তো গত মাসে গত সপ্তাহে মারা গিয়েছে, আজকে 8 দিন হলো। তো এই যে র্যান্ডম দেখো, আমি গত মাসে দেখলাম সে দাঁড়িয়ে আছে খুবই ফিটফাট হাসি খুশি মুখে চুল কাটতেছে, 1 মাসের মধ্যে সে অসুস্থ হলো, মারা গেল। একইভাবে পরবর্তী বছর আমি কি বেঁচে থাকবো কিনা, নো গ্যারান্টি। আমার টাকা দেওয়ার সামর্থ্য থাকবে কিনা, নো গ্যারান্টি। টাকা দেওয়ার সামর্থ্য থাকলে আমি দিব কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। সো অনিশ্চয়তা আছে, মানে ভাই সবাই আজকেই টাকা নেবে। পরে ভোগের অগ্রাধিকার, মানুষ সবসময় চায় ভাই আমি 5,000 টাকা নিয়ে, অনেকে হয়তো বা একটা এসএমপির কোর্সের জন্য টাকা লাগবে,
অনেকের একটু বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, অনেকে ভাবছে টেস্টের পরে আমি এই গাইডগুলো বা টেস্ট পেপার টাকা লাগবে আমার। অনেকে মনে করতেছে আমার ফোনটা একটু ভেঙে গিয়েছে, আমি একটু ফোনটা ঠিক করাবো। অনেকে মনে করছে আমি অনলাইনে ক্লাস করবো, ল্যাপটপ একটু ভালো, এখানে একটু যদি আমি একটা এসএসডি কার্ড লাগে ল্যাপটপ একটু ফাস্ট হয়ে যাবে, আমি ইউজ করতে পারবো। এইভাবে তোমাদের অনেকের কিন্তু প্রয়োজন আছে। তো সবাই চায় কিন্তু বর্তমানে সেই জিনিসটা ভোগ করে ফেলার জন্য, এন্ড প্রয়োজনটা বর্তমানে মিলতে চায়। দ্যাট ইজ ওয়াই সবাই চায় বর্তমানে টাকা নেওয়ার জন্য। পরবর্তীতে মুদ্রাস্ফীতি। 5,000 টাকায় তোমার একটা প্ল্যান ছিল যে ভাই আমি আমার মাকে একটা শাড়ি কিনে দেবো সুন্দর। ঠিক আছে, কত পড়বে? শাড়ির দাম পড়বে ছিল 3,500 টাকা, এবং তার জন্মদিন আসতেছে, প্লাস সাথে আমি তাকে আমার মা হোক, খালাক বা অভিভাবক যে কোনো বাবাকে যাকে হোক আমি একটা শাড়ি কিনে দিব, বা আমি একটা পাঞ্জাবি কিনে দিব, সাথে আমি একটা জুতা দিব। সো একটা সুন্দর আমি সেট দিব, আমি তাকে বার্থডেতে গিফট দিব। টাকাটা আমার এখন প্রয়োজন, সো আমি টাকা তোমাকে দিলাম, 5,000 টাকা তুমি নিবা। তো পরবর্তী বছরে নিবা, নিয়ে কি ওই শাড়ির দাম কি 3,500 টাকা থাকবে কিনা, ওই পাঞ্জাবির দাম কি 3,500 টাকা থাকবে না তুমি জানো না, কিন্তু হয়তোবা দাম বেড়ে যাবে, কিনতে পারবা না। সো এখন যেটা করতে পারতেছো, পরবর্তী 1 বছর পরে সেম টাকা দিয়ে সেম কাজটা করতে পারবা না। সো কিন্তু আমাদের টাকার ভ্যালু কমে যেতে পারে। সো মুদ্রাস্ফীতি এখনই কিনে ফেলা ভালো। সুযোগ ব্যয়, টাকাটা আমি নিলাম, পরবর্তী বছরে লাগবে আমার পরবর্তী বছরে ওই সময় কি আমি একটা অ্যাডমিশনের কোর্স কিনবো, আমার 5,000 টাকা লাগবে, জমায় রাখি ভাই, দেন আচ্ছা আমি পরের বছরই লাগবে আমার টাকাটা, কিন্তু এখন আমি কি করব? এখন নেবো নাকি 1 বছর পরে? এখন নেওয়াটাই ভালো। আমি এখন 5,000 টাকার এই টাকা নিয়ে আমি কি করলাম, 10% ইন্টারেস্টে ব্যাংকে রেখে দিলাম, 500 টাকা পেলাম। পরবর্তী বছরে তো একটা গাইড কিনলামই, আমি ভর্তি হলামই, সাথে একটা কোয়েশ্চেন ব্যাংকও কিনে ফেলতে পারবো। আমার পরবর্তী বছরে 5,500 টাকা হয়ে যাবে। সো আমার কিন্তু যদি আমি টাকাটা না নেই, সুযোগ ব্যয় হবে। কি হবে ভাই, কিভাবে? আবারও দেখাই, মনে করো আমার বর্তমানে আমি 1 লক্ষ টাকা দিব, তুমি 1 বছর এটা ইন্টারেস্ট 10% ইন্টারেস্টে 1 বছর পরে 1,10,000 টাকা হয়ে যাবে। সো 1 বছর পরে তোমাকে যদি আমি টাকাটা দেই, তোমাকে দিব 1,000 টাকা, 1 লাখ টাকা। তুমি যদি এখন টাকা নিয়ে ইনভেস্ট করতে, তোমার 1,10,000 টাকা হয়ে যেত। সো বেসিক্যালি তোমার যদি টাকাটা ভবিষ্যতে নাও, এইখানে এই একটা বড় 10,000 টাকার তোমার কিন্তু সুযোগ ব্যয় হবে। সো বর্তমানে নেওয়াটাই কিন্তু ওয়াইজার। সো এতে যে আমি এখন টাকা নেই, আমার সুযোগ ব্যয় নেই, বিতে আমার কিন্তু মানে আমার সুযোগ ব্যয় নাই, বিতে আমার সুযোগ ব্যয়। সো বি আমি নিব না, আমি এ নিব, কারণ বিতে আমি যদি টাকা নেই মানে পরবর্তী বছরে এই চয়েস, বি নাম্বার চয়েস নেই, তাহলে কিন্তু আমার 10,000 টাকা লস হবে, হিউজ লস। ওকে, গেল। সো এই ছিল কতগুলো রিজন যার জন্য মানুষ বলে ভাই বর্তমানে আমার টাকা নেওয়াটা ওয়াইজার। আর প্রশ্নটা কোথায় আসবে? এমসিকিউ আসতে পারে, খ নাম্বার আসতে পারে, গ ঘতে সাধারণত এখান থেকে কোনো প্রশ্ন হয় না। ওকে, ওভারঅল আমি যা বুঝালাম টিল নাও, তোমরা কি ভাইরা বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো যে ভাই আপনার পড়ানো এবং যা পড়ালাম আমি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে একটু বলে ফেলো, কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিব, সো দ্যাট আজকে ক্লাসের পরে তোমাদের এই টপিক নিয়ে কারো কোনো কনফিউশন না থাকে। যেগুলো পড়াবো সেটা তোমাদের ক্লাসের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায়। এন্ড আমি কেন ফাইন্যান্স পড়াই জানো? বিকজ দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাটলিস্ট এইচএসসি লেভেলের পর থেকে। কজ ভাই এত ইজি একটা জিনিস, হালকা কনসেপ্ট ক্লিয়ার হলে সবকিছু করে ফেলা যায়। ওকে, কারো কোনো কনফিউশন? একটু কমেন্টে বলো তো ভাই আমরা আছি, ঘুমিয়ে যাও না শীতে, বা শীতে জমে যাও না, একটু বলো তো ভাই, আমরা সবাই একটু আওয়াজ দাও, সবাই আওয়াজ দেখি একটু আছে। ওকে, ইফতি বুঝেছে, ইয়াসমিন বুঝেছে, ফেরদৌস বুঝেছে, তারেক হোসেন বুঝেছে। ওকে, সো একটু আওয়াজ দাও ভাই, আমরা কিন্তু শীতে জমে যাই নাই, আমরা এখনো ঠিকঠাক আছি, ক্লাস করছি। ওকে, কনফিউশন নাই। আচ্ছা বলো তো, আমি কি বাকি টপিকে মানে আমি কি অন্য টপিকে যাব, নাকি একটু আমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স সেইটা আমরা কিভাবে প্ল্যান করছি, এর আগে তোমাদের এই মোমেন্টে কিভাবে কি পড়া উচিত, এই সকল বিষয় নিয়ে একটু হালকা আইডিয়া নিয়ে দিব। একটু বলো তো আমরা শুরুতে কি করব, মানে এখনো কি এই টপিকটা পড়াবো, নাকি মানে পড়িয়ে যাব, নাকি আগে ওই বিষয়গুলো নিয়ে কথা বলে দেন আবার পড়ায় ব্যাক করব, কোনটা করব? আমাদের ইউটিউবে একমাত্র ইসরাত মিমি সারা দিয়ে যাচ্ছে, বাকিরা হয়তো বা জমে গিয়েছে। ফেসবুকে উম্মে নূর, তারেক হোসেন, নুসরাত, মুমু, জান্নাতুল ফেরদৌস, তারপরে তারেক হোসেন, অনেকেই বলছে আমরা এখনো আছি, কোনো অসুবিধা হয়নি। ওকে, কি করা উচিত, নেক্সট চলে যাবো নাকি একটু আমাদের তোমাদের
পড়ার প্রিপারেশন নিয়ে আসবো। আচ্ছা, মিম বলছে নেক্সট স্লাইডে যান। ওকে, কিন্তু মিম সবার আগে বললো, মিমের কথার সম্মানে আমরা একটু রাখি আইডিয়া পড়ায় ব্যাক করবো, আইডিয়া দেন। ওকে, আবার এখানে আবার ফেসবুকে অনেকে বলছে আইডিয়া দেন। আচ্ছা, যেহেতু মেজরিটি অনেকেই বলছে আইডিয়া দেন, হালকা একটু কথা বলে আসি, দেন আমরা আমাদের পড়ায় ব্যাক করবো। মিম কিছু মনে করো না আপু, আমরা অল্প কিছু একটু ডিসকাস করি, কজ আজকের ক্লাসটা টপিকের থেকেও আমার মেইন এজেন্ডা হচ্ছিল ওভারঅল হোয়াট শুড বি ইয়োর মানে কি বলবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, বা তোমাদের এই মোমেন্ট থেকে কিভাবে কি পড়তে হবে সেগুলো। সো আই হোপ তোমাদের আচ্ছা, নাদিয়া ইয়াসমিন ভাই আমি অলরেডি কোর্সে এনরোল করেছি, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আমাদের ক্লাসে দেখা হবে, বাট স্টিল এইখানেও দেখো, আমরা ওইখানেও কথা বলবো, এখানে আরো ইন ডিটেইল বলবো, বাট এখানে আমরা একটু ইনিশিয়াল একটা আইডিয়া দিয়ে নেই। ওকে, সো তোমরা যারা কোর্স কিনেছো দেখবা আমি এই টপিক যখন পড়াবো এগুলো আবারও কিন্তু পড়াবো, সো একটু রিপিট হবে প্রথমে, হয়তোবা এই যে টপিকগুলো পড়াচ্ছি আমি কোর্সে অনেক দ্রুত যাব, কারণ মানে দ্রুত বলতে এই ওয়েতে আগাবো। সো আই থিঙ্ক তোমরা প্রথম কিছু আধা ঘন্টা 1 ঘন্টা একটু কমন টপিক পাবা তোমরা যখন এই ক্লাসটা করবা। ওকে, সো আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে আছে ডিসেম্বরের 12 তারিখ। তোমাদের এক্সাম হবে মোস্ট প্রবাবলি কোন মাসে, অ্যারাউন্ড জুনের মিডিল, এরকম একটা আইডিয়া আমরা পাচ্ছি, তাই না? তো যদি ধরে নেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মাস সময় তোমাদের হাতে আছে। এর আগে পরে কিছু সময় পাবা, ঠান্ডা লাগতে পারে, 2-1 দিন অসুস্থ হতে পারো, ঈদের 2-1 দিন বন্ধ থাকবে, রোজার মাস যাবে, রোজার প্রথম কয়েকদিন একটু অনেকের বলে ভাই দুর্বল লাগে, পড়তে ইচ্ছা করে না, দেন আরো অনেক কম বেশি বিষয় কিন্তু তোমাদের থাকবে। সো এই সবকিছু মিলায় আমাদের ধরে নিচ্ছি 5 মাস সময় আছে। এখন 5 মাসের মধ্যে একটা বড় সময় যাবে তোমাদের টেস্ট পরীক্ষায়, 2 মাস গণ, হাতে আছে 3 মাস সময়। কিভাবে পড়তে হবে? সো the initial way of studying is you should have a routine, একটা প্রপার ওয়েল ডেকোরেটেড ওয়েল ডিটেইলড রুটিন। ভাই আমার আগামী 5 মাস 3-5 15 150 দিন সময় আছে, কবে কি কি করব? কোনো শুক্রবারে পড়বো না, শুক্রবার আরাম লাগবে, ওকে শুক্রবার বাদ দিয়ে দাও। ঈদের আগে পরে 2 দিন 4 দিন, ভাই ঠিক আছে আমি কোরবানিতে একটু আমি স্যাক্রিফাইস করবো, রোজার ঈদে আমি আবার বন্ধুদের সাথে বা আমার কাজিনদের সাথে বেরোবো, মা বাবার সাথে বেরোবো, ওকে হও ঠিক আছে। কখন কি করবো? তোমাদের রুটিন বানাও ভাই একটা, আমি অমুক অমুক দিন ছুটি থাকবে, উইকে আমি টানা 7 দিন পড়তে থাকি, অসুস্থ হয়ে পড়বো, সময় এইচএসসি মিলে এখনো 7 মাস সময়, 7 মাস যদি কেউ টানা পড়ে সে অসুস্থ হতে বাধ্য। সো তোমার পড়তে হবে, পড়ার সাথে রেস্ট নিতে হবে, সকল রকম এন্টারটেইনমেন্ট থাকতে হবে, এন্ড তোমাদের খেলাধুলা বা সব কিছু এন্টারটেইনমেন্ট বলতে কিন্তু অবভিয়াসলি মুভি সিনেমা না, বাসায় সে মোবাইল চাপা না, খেলাধুলার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ মাস্ট। ওকে, সো ভাই কি একটু চিল করলে হবে? চিল না, যে সময়টুক পড়বা ওই সময় তোমার প্রপার পড়ার মধ্যে থাকতে হবে। দিনে 24 ঘন্টা প্রপারলি 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। ভাই কম পড়ে পড়তেছি, হ্যাঁ কিছু সময় ইফেক্টিভ হয়, সব সময় না। সো যখন তোমার এখন মনে কথা তোমার আগামী 2 সপ্তাহ কোনো পরীক্ষা নেই, প্রপারলি দিনে 6 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা বেটার, 8 ঘন্টা একটু বেশি হয়ে যায়, ধরে নাও 7 ঘন্টা ঘুমাচ্ছ, 7 আমি ধরেছি তোমার সকাল এবং বিকাল মিলে 8 ঘন্টা ঘুমাচ্ছে, কতক্ষণ থাকতেছে? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে তোমার বাকি সবকিছুর জন্য 4-5 ঘন্টা সময় রাখো। এখন যদি তুমি 16 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা নিলেও তোমার 10 থেকে 12 ঘন্টা আসে, যদি তুমি ওভারঅল দিনে 10 ঘন্টা প্রপারলি পড়তে পারো, ভাই তোমার এখনো এন্টায়ার সিলেবাস না পারলেও, ভাই আমি কিন্তু পারি না, প্রপারলি গুছায় শেষ করে ফেলতে পারবা। কোনো কিছু না পারো, অ্যাকাউন্টিং এ পসিবল, ফাইন্যান্সে চোখ বন্ধ করে পসিবল, মার্কেটিং ম্যানেজমেন্ট পসিবল, ইংলিশ একটু প্র্যাকটিস করতে হবে, গ্রামার পার্টে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাংলা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, আইসিটি হয়ে যাবে, সবগুলাই পসিবল যদি তুমি তোমার প্রপারলি রুটিন রাখো। রুটিন কিভাবে করবা? ভাই অমুক দিন আমি অমুক টপিক, নিশ্চয়ই তুমি গত 1.5 বছর বা তুমি যে পড়ছো 1.5 বছর 1 বছর একটু বেশি সময় ধরে না পড়ে না, অনেক কিছু পড়েছো, তোমার কিন্তু বেসিক আইডিয়া ভালো আছে, তুমি তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়েছো, তোমার প্রি টেস্ট দিয়েছো, টেস্ট কদিন পরে দিবা, সো ইউ অলরেডি হ্যাভ আইডিয়া, তাই না? সো নতুন করে পড়ার কিছু নাই, যেগুলো পড়ে ফেলেছো জানো, আচ্ছা এই টপিকে আমি টপিকটা পড়তেছি, আমি ব্যাংক মনে করো ব্যাংকিং পড়তেছি, আমি ব্যাংকিং এক্সাম্পল দিই বিকজ আমি ভালো বলতে পারবো এখানে, ব্যাংকিং এর ইতিহাস লাইন বাই লাইন পড়ার কিছু না, তুমি জানো ওই লাইন দাগানো আছে, এখান থেকে এমসিকিউ কাজও পড়ে যাও, ব্যাংকিং এর বৈশিষ্ট্যগুলো যেখান থেকে প্রশ্ন আসে ওইটা একটু ভালো মতন পড়ো, ওগুলো লিখে ফেলো, একটু পড়তেছো মেন মেন পয়েন্টগুলো লিখে ফেলতেছো, এন্ড পড়া হয়ে গেলে তুমি একটা টেস্ট পেপার কিনে ফেলো, পুরাতন টেস্ট পেপার কেন, তোমাদের সাথে ভালো জিনিস হচ্ছে তোমাদের লাস্ট ইয়ারে কিন্তু এইচএসসি পরীক্ষা হয় নাই ওদের, সো টেস্ট পেপার যে কিনবা, হ্যাঁ টেস্ট পেপার কিনলে বিভিন্ন কলেজের এই বছর টেস্ট প্রশ্নগুলো পাবা, বাট ওইটা যে অনেক হেল্প করবে না। সো তোমাদের মেইন হেল্প করে হচ্ছিল তোমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হয়। সো লাস্ট ইয়ার বোর্ডে কোনো পরীক্ষা হয় নাই,
বাংলা ইংলিশ হয়েছে। সো তোমরা যে কাজটা করতে পারো, তোমরা বাংলাদেশ জন্য ওয়েট করতে পারো তোমাদের টেস্টের পর পর্যন্ত, বা তোমাদের বাকি সাবজেক্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স যাদের আছে, যাদের ইকোনমিক্স আছে, কিনে ফেলো, কিনে এগুলো পড়ো। বিকজ ওই বইয়ে তোমরা বেসিক্যালি এইচএসসি 23 ব্যাচের প্রশ্নপত্র পাবা, ইভেন নতুন টেস্ট পেপারেও 23 ব্যাচের প্রশ্নপত্র থাকবে। সো তোমরা এগুলো প্রথম কিনে ফেলো, কিনে যখন একটা চ্যাপ্টার পড়বা, পড়ে ওই চ্যাপ্টার প্রপারলি তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে যত এমসিকিউ আছে কভার করে ফেলো। এখন আমাদের সময় যেটা হতো, বোর্ড ওয়াইজ এমসিকিউ থাকতো, বোর্ড ওয়াইজ সিকিউ প্যারা হতো। এখন ভাই চ্যাপ্টার ওয়াইজ সুন্দর গুছানো দিয়েছে। ভাই আমি চ্যাপ্টার 1 পড়লাম, অর্থনের সূচনা, অর্থনের সূচনার আন্ডারে বিভিন্ন বোর্ড, বড় বড় কলেজ, বিভিন্ন জায়গার আসার এমসিকিউ এক করা থাকে, সিকিউ এক করা থাকে। ভাই এগুলো সলভ করে ফেললে অত্র বাংলাদেশে কোনো প্রশ্ন তুমি কখনো আটকাবা না। প্রথমে রুটিন ক্রাফট করতে হবে। কিভাবে ক্রাফট করবা? বাম পাশে এক জায়গায় তুমি তোমার সকল টপিক লেখো। আমার মোট 7টা সাবজেক্ট, 7 সাবজেক্টে মোট আমার আইসিটি বাদ দিলে মোট 13টা পেপার আছে। 13 পেপারে আমার এতগুলো চ্যাপ্টারের নাম, চ্যাপ্টার নামগুলো রাখো। এরপরে বসো আমি অমুক দিন এই চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টার আমার বেসিক দুর্বল, সারাদিন সময় লাগবে, সারাদিন পড়ো। অমুক চ্যাপ্টার ভালো মতন পারি, এই দুটো ভালো চ্যাপ্টার আমি ইজি আছে, কম সময় লাগবে, দুটো করে ফেলো। একদিনে বাংলার মনে করো বাংলা গদ্য পদ্য ইজি আছে, তুমি একদিনে 2টা গদ্য 2টা পদ্য করো। তোমার সকালে গদ্য পদ্য পড়বা, রাতে তুমি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট করবা। এইভাবে এন্টার রুটিনে সাজাও। সকালে কখন কি পড়বা, দুপুরে রেস্ট নিবা কি, বিকালে কি করবা, রাতে কখন পড়বা। যখন তোমরা থাকবে, সো ইউ উইল হ্যাভ আ আইডিয়া যে ভাই আমার আজকে এটা পড়তে হবে। যখন তোমার কিছু নাই, আচ্ছা আমি জানি আমার এই কাজগুলো করা লাগবে, কিন্তু আমি ভাগ করি আচ্ছা করবো না, কদিন পরে করবো, কিন্তু পিছিয়ে যাবে। বাট যখন তুমি সাজায় ফেলবা, তখন বুঝতে পারবা আচ্ছা ঈদের সময় বন্ধ যাবে, আমার হয়তো বা কয়েকদিন আমি ছুটি রেখেছি প্রতি শুক্রবার, এই করার পরে আমার হাতে মাত্র সময় আছে আর 90 দিন। আমার চ্যাপ্টার কয়টা আছে? আমার চ্যাপ্টার আছে প্রায় 80টা প্লাস। এর মধ্যে টেস্ট পরীক্ষা আছে, এটা আছে। আমি ডেইলি একটা করে করলেও কভার হবে না ভাই, কি করব? তখন কিন্তু তুমি তোমার গুরুত্ব বুঝতে পারবা, তোমার পজিশন বুঝতে পারবা। অনেকের এখনো বেসিক ভালো না, তার হয়তো বা কোনোদিন দুটো টপিক, দুটো চ্যাপ্টার একসাথে কভার করা পসিবল না, একটা একদিনে লাগবে। অ্যাকাউন্টিং হয়তো বা বড় বড় চ্যাপ্টার তুমি একদিনে কভার করতে পারবে না, 2 দিন সময় লাগবে। এভাবে করে রুটিন সাজাও, তুমি সাজায় দেন তুমি বুঝতে পারবা আচ্ছা এইভাবে পড়লে আমি এইভাবে ভেবে এন্টার জিনিসটা কভার করে ফেলতে পারবো। রুটিন সাজাও প্রপারলি। তোমার দুর্বলতা থাকলে এখানে সময় বেশি দাও, যদি দুর্বলতা কম সেখানে তাড়াতাড়ি প্র্যাকটিস করে যাও, করে এন্টার একটা প্রিপারেশন নাও। তোমার ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা খুব ভালো হবে। এবং অবভিয়াসলি এইচএসসি এই রুটিন বানাবা, তোমার রুটিনের পড়া শেষ হতে হবে এইচএসসি পরীক্ষার অ্যাটলিস্ট 1 মাস আগে। এতদিন যে টেস্ট পেপারে প্রশ্ন সলভ করছো না, আবারও করো, করতে করতে মুখস্থ করে ফেলো। আমার সময় যেটা হতো, আমি টেস্ট পেপারের প্রশ্নগুলো একই জিনিস বারবার বারবার করতাম। আমি জানতাম ভাই এইটার উত্তর এইটাই হবে, মানে আমি জানতাম এই প্রশ্ন ভুল আছে, এটার উত্তর ভুল দেওয়া আছে, স্টিল করতাম। তাহলে হয় কি, পরীক্ষা হলে গিয়ে অ্যাটলিস্ট 20 মানে 30টার মধ্যে আমার 18-20টা প্রশ্ন, 30টা প্রশ্ন এমসিকিউর মধ্যে 20টা প্রশ্ন আমার কমনই চলে আসতো। ভাই এগুলো আমি করছি, জানি কি হবে। নতুন করে প্রশ্ন কই বানাবে ভাই? গত 10-15-20 বছর মধ্যে পড়ায় আসতেছে, আকাশ দিয়ে তো আনবে না, এইগুলাই ঘুরাই ফিরাই দিবে। যখন তুমি 20 বছরের প্রশ্ন কভার করবা এবং বুঝে বুঝে কভার করবা, তো তোমার বেসিক সেম। তোমাকে বলবে হচ্ছিল তুমি ঢাকা থেকে লাভ দিয়ে যাওয়া হচ্ছিল যশোরে, যাওয়ার সময় কি কি করতে হবে? আমার আকাশ যাওয়ার সময় আমার বুঝতে হবে মানে বাতাসের, মানে কোন দিকে বাতাস আছে, বৃষ্টি বাদল আছে কিনা, এই বিষয়গুলো। তো তুমি জানো তোমার আকাশে লাফ দিয়ে উড়ে যাওয়ার সময় তোমার দেখতে হবে ভাই ঝড়ঝাপটা আছে কিনা, বাতাসের গতি কেমন, কোনো ঘূর্ণিঝড় আছে কিনা, তুমি জানো মানে ওয়ে অফ ফ্লাইং। এখন তোমাকে বললো ভাই তুমি ঢাকা থেকে লাফ দিয়ে আবার কক্সবাজার যাবা, সো পথ ভিন্ন। যখন তুমি জানবা কি কি বিষয় মাথায় রাখতে হবে, ওগুলো অ্যাপ্লাই করে তুমি উত্তর পেয়ে যাইতেছো। সো বেসিক ক্লিয়ার করে ফেলো, প্র্যাকটিস করো ভাই, কেউ আটকাইতে পারবে না। এন্ড অবভিয়াসলি যখন তোমার এখানে বেসিক ক্লিয়ার হবে, তোমার অ্যাডমিশন উইল বি মাচ মোর ইজিয়ার ফর ইউ, যে তুমি তোমার অ্যাডমিশন ইজিলি ক্র্যাক করতে পারবা। বিকজ 3 মাস সময় ডিপেন্ড করে, মানে ওটা অনেক ডিপেন্ড করে তোমার ওভারঅল এইচএসসি প্রিপারেশন কেমন। বাংলা ইংলিশ অনেক সময় দেওয়া লাগবে তোমার অ্যাডমিশনে গিয়ে, কিন্তু অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং ভাই যা পড়তেছো এইচএসসি তে, তার তোমার 50% পড়া লাগবে না। তো এখন যখন যত বেসিক ভালো হবে, তুমি তখন তত ইজিলি করতে পারবা। ইভেন তোমার বেসিক ভালো থাকলে তখন তোমাকে শর্টকাট দেখাবে, ভাই তুমি অ্যাকাউন্টিং 2 পেজ মিলে করতা, দিস ইজ দ্য ইজি ওয়ে, যেখানে তুমি অ্যাকাউন্টিং এর এই টপিকের উত্তর বের করে ফেলতে পারবা। সো তোমার এখন বেসিক ক্লিয়ার হলে তখনও তোমাকে হেল্প করবে, আদারওয়াইজ তখন তোমাকে আবারও বেসিক দেখা লাগবে কিন্তু। সো ইনভেস্ট অন ইউ, ইনভেস্ট ফর ইউর ফিউচার। তুমি যদি এখন ভালো মতন করো, তোমার আগামীতে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। স্যার কয়টা পর্যন্ত পড়াবেন ভাইয়া? আমাদের ক্লাসটা ইনশাল্লাহ 8টার আগে শেষ হয়ে যাবে। ওকে, সো আমি তোমাদের এন্টায়ার প্ল্যান বললাম, ঠিক আছে? এবার আমরা দেখি তোমাদের জন্য আমরা কি আনতেছি। ওকে, আমি যদি একটু ওকে দেখো, সো
ওকে, দেখো, সো আমরা কিভাবে আমাদের এই এন্টায়ার প্ল্যানিংটা করতেছি তোমাদেরকে দেখাই, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। অ্যাকাউন্টিং দিয়ে শুরু করি। দেখো, আমাদের ক্লাসগুলো ওভারঅল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা ভাগ করতেছি, ঠিক আছে? কিভাবে ভাগ হবে আমাদের এসএমপি ক্লাসগুলো দেখো। সো ফার্স্ট পেপার আমাদের ক্লাস হবে সব মিলে এখান থেকে কত কত 1 2 4 5 6 7 8 9 10 11। কিভাবে শুরু হচ্ছে? প্রথম ক্লাস আমাদের হিসাব বিজ্ঞানের, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা জুম করি আরো আরো তো অলরেডি ওকে। সো আমাদের অ্যাকাউন্টিং ফ্যাসিলিটি আমরা দেখি। আমাদের শুরু হবে হিসাব বিজ্ঞানের পরিচিতি। আমাদের প্রতিটা ক্লাস হবে 3 ঘন্টা করে। হিসাব বিজ্ঞানের পরিচিতি আমরা একটা ক্লাসে কভার করে ফেললাম, গেল। হিসাবের বৈষম্য একটু বড়, আমরা দুইটা ক্লাসে কভার করব। দেন আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী একটা ক্লাসে কভার হয়ে যাবে, রেওয়ামিল একটা ক্লাস হবে। অবভিয়াসলি আমরা একদম লাইন বাই লাইন পড়াবো না ভাইয়া, যেখান থেকে পড়লে তোমরা এই মোমেন্টে তোমাদের রিভিশন হবে, তোমাদের বেসিক ক্লিয়ার হবে, তোমরা সকল দিন অ্যান্সার করতে পারবে, সেরকম করব। আমরা ক্লাস করাবো, টপিক পড়াবো, সিকিউ করাবো, এমসিকিউ করাবো। আমাদের গত বছর এই ক্লাসগুলো হচ্ছে 4 ঘন্টা করে, কথা আমরা ম্যাথ করতাম, বাট এবার দেখলাম 4 ঘন্টা স্টুডেন্ট অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। 4 ঘন্টা আমাদের নিতেও কষ্ট হয়, তোমাদের অসুবিধা হয়। সো হোয়াট উই প্ল্যান দিস, আমরা ক্লাস একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আমরা এই যে ক্লাসগুলো করলাম, একটা দুটা ম্যাথ করলাম, দেন আমরা লাভ দেবো একটা ক্লাসে হিসাবের বৈসমূহ। হিসাব বিজ্ঞানের পরিচিত ম্যাথ নাই, বৈষম্যতে কিছু আমাদের ম্যাথমেটিক্যাল বা আমাদের প্রশ্ন আসে। এইটা ব্যাংক সমন্বয় বিবরণী এবং রাওমিল, এই 3টা টপিকের উপরে আমাদের একটা গাণিতিক সমস্যা প্র্যাকটিস হবে। হয়তোবা আমরা ওই দিন 10-15টা 15-20টা আমরা সিকিউ প্র্যাকটিস করব। ম্যাথ কিভাবে আসে, কিভাবে করতে হয়, কভার হয়ে গেল। আমরা টপিক পড়লাম, বেসিক ক্লিয়ার হলো, আমাদের এমসিকিউ ক্লিয়ার হচ্ছে, সাথে সাথে আমাদের ক্লাসে তো ম্যাথ হবে, এর বাইরে তো ম্যাথ হয়ে যাচ্ছে, গেল। কার্যপত্র, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ বা অবশ্যই, দেন হচ্ছিল আমাদের আর্থিক বিবরণী। আরো 3টা ক্লাস হলে একটা একটা করে ক্লাস হয়ে যাবে। দেন এই 3টার উপরে তোমাদের একটা গাণিতিক সমস্যার প্র্যাকটিস হবে। কভার কভার গেল ভাই, আমরা শেষ হয়ে গেল। দেন আমাদের অ্যাকাউন্টিং শেষ হবে একটা এন্টায়ার টপিক উপর, একটা এমসিকিউ ক্লাসের উপরে। হয়তো আমরা একটা ক্লাসে তোমাদের 100 150 200 এমসিকিউ করাই দিব, যেগুলো সবচেয়ে বেশি আসে। কভার ডান। সেকেন্ড পেপার একই ভাবে 3টা চ্যাপ্টার 3টা ক্লাসে কভার হয়ে গেল। 3টা চ্যাপ্টারের উপরে একটা আমাদের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস হবে, শেষ। আবারও 3টা ক্লাস হলো, 3 ক্লাসের উপর একটা সৃজনশীল ক্লাসের প্র্যাকটিস হবে, ডান। এইটা আমরা ম্যাথমেটিক্যাল গাণিতিক সমস্যা যেগুলো আমাদের ম্যাথমেটিক্স আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফাইন্যান্স ফার্স্ট পেপার আমরা রাখবো। দেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার হয়ে যাবে, আমাদের একটা কিন্তু প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস ক্লাস হয়ে যাবে, গেল। ফাইন্যান্স আসলো, অর্থের সুজন একটা ক্লাসে কভার হয়ে যাবে। অর্থের সময় মূল্য, বড় বড় একটু বড় চ্যাপ্টার, আমাদের 2টা ক্লাসে কভার করব। মূলধন বাজেট বিনিয়োগ সিদ্ধান্ত, বড় চ্যাপ্টার 2 ক্লাসে কভার করে আমরা অর্থের সময় মূল্য আর মূলধন বাজেটের উপরে একটা ম্যাথমেটিক্যাল ক্লাস দেব, গেল। দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঝুঁকি ও মুনাফার হার, 2 ক্লাসে 2টা চ্যাপ্টার কভার, একটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্লাস হয়ে গেল। ফার্স্ট পেপার শেষ, আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করব। সেম ভাবে সেকেন্ড পেপারে সবগুলা ক্লাস করলাম, আমরা এমসিকিউ প্র্যাকটিস। আমরা সেকেন্ড পেপারে যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল ঝামেলা নাই, আমরা এখানে কোনো গাণিতিক সমস্যা ক্লাস রাখবো না, সরাসরি আমাদের চ্যাপ্টার এক এক দিন এক একটা হয়ে যাবে। এখন দেখো, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, চেক বিল ও চেক বিল এবং বিল ও প্রমিসরি নোট, এই যে চ্যাপ্টারগুলো আছে ছোট ছোট চ্যাপ্টার, আমরা এক ক্লাসে মাল্টিপল চ্যাপ্টার কভার করে ফেলবো। যেই ক্লাসের গুরুত্ব বেশি, বড় বেশি, আমরা মাল্টিপল ক্লাসে পড়াবো। যেই ক্লাস আমাদের একটু ইজি, ছোট 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 চ্যাপ্টার আমাদের, আমরা ক্লাস মাস করে ফেলবো, গেল। তারপরে আমাদের ম্যানেজমেন্ট, ঠিক একই, আচ্ছা একটা এমসিকিউ ক্লাস করে আমাদের শেষ হলো। ম্যানেজমেন্ট আমাদের ক্লাস হয়ে যাবে হয়ে এমসিকিউ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দেন একইভাবে মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। দেখো, বিপণন পরিচিতি বড়, 2 ক্লাসের মধ্যে হবে। পণ্যের মূল্য নির্ধারণ বড়, 2 ক্লাস হবে করে আমাদের কিন্তু ওভারঅল এইভাবে আমরা এক একটা টপিক ধরে ধরে শেষ করে ফেলবো। আচ্ছা ভাই, আমরা কি চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ আগাবো? অবভিয়াসলি না। আমরা কিভাবে আগাবো? আমরা আগাবো হচ্ছিল আমাদের ওভারঅল, দেখো প্রথম দিন ম্যানেজমেন্ট ফার্স্ট, অ্যাকাউন্টিং ফার্স্ট, মার্কেটিং ফার্স্ট, ফাইন্যান্স ফার্স্ট। দেখো, জানুয়ারির 5 তারিখ 6 তারিখ 8 তারিখ 9 তারিখ, রবি সোম মঙ্গল বুধ 4 দিন ক্লাস হলো। পরের সপ্তাহে ম্যানেজমেন্ট ফার্স্ট, তারপর হচ্ছিল অ্যাকাউন্টিং ফার্স্ট, মার্কেটিং ফার্স্ট, ফাইন্যান্স ফার্স্ট পেপার। পরের উইকে সানডে মানডে ওয়েডনেসডে থার্সডে, আমাদের প্রতি উইকে একটা বিষয়ের উপর একটা করে ক্লাস হবে। অর্থাৎ তোমরা ভাই যাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সবার আছে, প্রতিদিন প্রতি উইকে 2টা করে ক্লাস পাবে। এর সাথে যারা ফাইন্যান্স থাকে সে ফাইন্যান্স পাবে, যে মার্কেটিং থাকে সে মার্কেটিং পাবে। অর্থাৎ তোমাদের এইখানে উইকলি 3টা করে ক্লাস হবে। এখন হ্যাঁ, অনেক উইকে দেখা যায় মাঝে মধ্যে কোনো সরকারি ছুটি পড়ে গিয়েছে, অনেক সময় অন্য, মনে করো মাঝে মধ্যে যেটা হয় যে অনেক সময়
প্রচুর ঝড় পড়ছে, আমরা আমাদের ক্লাস ক্যান্সেল করি। আমাদের লাস্টে যেটা হয়েছিল, মাঝে প্রচুর ঝড় গিয়েছিল এই কোর্সের সময়। আমাদের ওই যে গত বছর যে বিভিন্ন ঘূর্ণিঝড় হয়, তো ওই সময় আমাদের যে কাজটা করেছিলাম, আমরা এই ক্লাসটা কিছু অফ রেখেছিলাম, বিকজ এন্টায়ার দেশ জুড়ে নেটের কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ইস্যু ছিল। সো এরকম সিচুয়েশনে দুই একটা ক্লাস আমাদের ক্যান্সেল করে, এটা খুবই রেয়ারলি ক্লাস ক্যান্সেল করে আমাদের অন্য উইকে হয়তো একটা ক্লাস বেড়ে যায়, এরকম হতো। তো এইভাবে আমাদের এন্টায়ার বিষয়গুলো দেখো, আমাদের শুরু হচ্ছে আপাতত জানুয়ারির 5 তারিখে, এবং আমাদের এন্টায়ার ক্লাস শেষ হয়ে যাবে মে মাসের 5 তারিখে গেল। এরপরে দেখো আমাদের কিন্তু মাঝখানে মার্চের 26 তারিখ থেকে এপ্রিলের 4 তারিখ বন্ধ আছে। কেন আছে ভাই? ঈদ উল ফিতর। তারপরে আমাদের ঈদ উল আজহাতে যদি যাই, আমাদের কিন্তু এখানে একটা বন্ধ পড়তেছে। এখানে কয় তারিখ থেকে? জুনের 5 তারিখ থেকে আমাদের একটা বড় বন্ধ থাকতেছে, অলমোস্ট আমাদের থাকতেছে আর কি। সো মেরপরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। দেন অবভিয়াসলি লাস্টে মডেল টেস্ট থাকবে, এগুলো তো অনেক কিছু আছে। সো এইভাবে আমরা আমাদের এন্টায়ার কোর্সটি সাজিয়েছি। এখন ভাই কিভাবে কিনতে পারবো? তোমরা যদি এক কাজ করো, তোমরা যাবা হচ্ছিল আমাদের ওয়েবসাইটে গিয়ে 10 স্কুল দিলে চলে আসবে। এখানে আসলে তোমরা নট নাও, ওকে, আমরা গেলাম, গেলে এরকম একটা আমরা ওয়েবসাইট পেয়ে যাব, আমাদের ল্যান্ডিং পেজ। এখানে গিয়ে দেখো আমরা 6 থেকে 12 যদি যাই, গিয়ে দেখো আমাদের বা আমাদের যদি তুমি অনলাইন ব্যাচে যাও, এইচএসসি গেলে এরকম বাবা, তোমরা এইচএসসি 25 ব্যাচ ক্লিক করলা, তোমার নিচে আসলো পাইতে পারো, অথবা অন্য জায়গা থেকে পাইতে পারো। যদি তোমরা স্ক্রল করো, আমাদের বিভিন্ন কোর্স আছে, দেখো রেকর্ড। আচ্ছা, এটা আমাদের আছে অনলাইন কোর্স, সরি অনলাইন ব্যাচ, আমি ভুলে গিয়েছি। এখানে তোমাদের এইচএসসি গেলে দেখো তোমাদের অনলাইন ব্যাচ আছে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা। সো নিচে আসলে দেখো তোমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স পেয়ে যাবে। লাইভ কোর্স সময় দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমাদের এইচএসসি 25 শেষ মুহূর্তে তোমরা যেখানে পাবা। তোমরা ধরে নিচ্ছি ব্যবসায় শিক্ষা কোথায় আছে, ব্যবসায় শিক্ষা, দেখো তোমাদের ব্যাচ কিনে ফেললাম। তো এখানে গিয়ে তোমরা কোর্সটি কিনুন। আমাদের 4টা বিষয় থাকবে, 4টা বিষয় 8টা পেপার, মোট 60টি লাইভ ক্লাস হবে। এর সাথে সাথে আমাদের যতগুলো ক্লাস থাকবে, তোগুলো আমরা ক্লাসের স্লাইড পড়াচ্ছি না, আমরা যে যেগুলা আমাদের এইটা পুরো দাগানো স্লাইডটা কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো তোমরা এটা পেয়ে যাবা। ওকে, সো এইটা তোমরা পেয়ে যাবা। দেন আমাদের যেই দিন যেই বিষয়ে ক্লাস হবে, ওই দিন ওই বিষয়ের উপরে আমাদের এমসিকিউ হবে। আজকে আমি যেমন আমি অর্থের সময় মূল্য পড়তেছি অর্ধেক পার্ট, আজকের পরে এমসিকিউ অর্থের সময় মূল্যর এমসিকিউ অর্ধেকের উপর তোমাদের একটা কিন্তু পরীক্ষা হয়ে যাবে। প্রতিদিনের ক্লাসের পর একটা এক্সাম হয়ে যাবে, তোমরা দিতে পারবা 24 ঘন্টার মধ্যে। দেন আমাদের 8টা বিষয়ের উপর 8টা ফাইনাল মডেল টেস্ট হবে, যেখানে আমাদের সিকিউ এমসিকিউ সব থাকবে। দেন আমাদের এই মডেল টেস্টে সলভ থাকবে, আমরা দেখিয়ে দিব সলভ কি কি আছে। এন্ড আমাদের কিছু স্পেশাল জুম থাকবে। সবসময় ক্লাসের বাইরে অনেক বিষয় থাকে ভাই, লেখাপড়া ঠিক আছে, এর বাইরে আমরা এই বিষয় ফেস করতেছি, আমাদের হয়তো এরকম অসুস্থ হয়ে গিয়েছিলাম, 1 মাস পড়তে পারিনি, কি করো ভাই, আমার ওই সমস্যা হচ্ছে, পারতেছি না। এই সময় একদম সামনাসামনি কিছু কথা লাগে, আমাদের জুম কনসালটেন্সি থাকবে, এবং সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ আমরা সাজেশন দিয়ে দিব তোমাদের এইচএসসি পরীক্ষার আগে। সো এই ছিল আমাদের এন্টায়ার কোর্সটা। এখন দেখো আমাদের খুব 17 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, এবং এর আগে আমাদের একটা প্রোমো কোড চলছে, অবভিয়াসলি অ্যাভেল করে ফেলো। বাই দ্য ওয়ে, তোমাদের শুধুমাত্র এইটা কিনতে পারবা না, এর সাথে কিন্তু তোমাদের বান্ডেলও আছে। তোমরা ব্যবসায় শিক্ষা প্লাস আমাদের বাংলা, ইংলিশ, আইসিটির যে কোর্স আছে, এটা সহ বান্ডেল কিনতে পারো। এখানে ঠিক একইভাবে বাংলা, ইংলিশ, আইসিটি যোগ হয়ে যাবে। এন্ড আমাদের এন্টায়ার কোর্সগুলো এমন ভাবে গুছানো, কখনোই তোমার বাংলা, ইংলিশ, আইসিটির সাথে আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের ক্লাস কখনো ক্ল্যাশ করবে না। আমাদের জেনারেলি সকল বাংলা, আইসিটি ক্লাস থাকে সকাল বেলাতে, এন্ড আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজ থাকে রাত্রে বেলাতে। এবং আমরা এমন ভাবে ক্লাসগুলো গুছাই তোমাদের কোনো রকম মানে কোনো ক্ল্যাশ হয় না। এন্ড একই দিনে সকালে একটা, সন্ধ্যা একটা, এরকম ক্লাস সাধারণত নাই। হয়তো বা এন্টায়ার, তুমি যদি এন্টায়ার বান্ডেল করো 105টা ক্লাসের মধ্যে, অথবা 3-4 দিন থাকতে পারে, যেখানে সকালে একদিন বাংলা আছে এবং হয়তো সন্ধ্যা ওনার ক্লাস। যদি আমাদের টাইম টেবিল ইস্যু, হয়তো যে কোনো একটা স্পেশাল রিজনে বন্ধ হয়ে গেল, আমাদের ক্লাস অ্যাকোমোডেট করার জন্য আমরা এটা করতে পারি। বাট এর বাদে আমাদের সম্পূর্ণ আলাদা থাকে, এবং এর ফলে কিন্তু তোমাদের কোনো রকম এটা হয় না ভাই আমি বাংলা ক্লাস করতেছি বলে আমাদের অন্য ক্লাস মিস হবে, একদম হবে না। সো অবভিয়াসলি ডু এনরোল টু আওয়ার কোর্স। আমাদের গত বছরও এই কোর্সগুলো থেকে অনেক ভালো সাকসেস ছিল, আশা করি এবারও খুব ফাড়াফাড়ি তোমাদের কিন্তু হবে, কি বলে
ভালো একটা প্রশ্ন। আমাকে বলছে ভাইয়া মার্কেটিং নিয়ে অবভিয়াসলি মার্কেটিং আছে, কেন থাকবে না? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট 4টা বিষয়ের উপর আমরা ক্লাস করব। ওকে, অনেক বেশি কথা বলে ফেললাম, তোমাদের আইডিয়া দিলাম। একটু আমাকে বলো তো তোমরা কি একটা মোটামুটি আইডিয়া পেয়েছো যে তোমরা কিভাবে ওভারঅল প্রিপারেশন নিবা? একটু আমাকে বলো তো ভাইয়া, আমাদের প্রস্তুতি কিভাবে হবে, কিভাবে আমি গুছাবো, সব বুঝতে পেরেছি? একটু বলো তো ভাইয়া তোমরা কি বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো কমেন্টে। ভাইয়া আমরা প্রপারলি সবকিছু বুঝতে পেরেছি, একটু কমেন্টে জানাও দ্রুত তোমাদের প্রিপারেশন নিয়ে কি আইডিয়া পেয়েছো কিনা। এরপরে ভাই সায়েন্স কোর্সের ফি কত, তুমি গেলে কিন্তু দেখতে পারবা সায়েন্স কোর্স কত করে। আচ্ছা, একটু আমাকে বলো ভাইয়া যে তোমাদের কি একটা আইডিয়া পেয়েছো কিভাবে এই লাস্ট মোমেন্টে তোমাদের এন্টায়ার রুটিন সাজাতে হবে, কিভাবে কি পড়তে হবে। এন্ড ইফ ইউ গাইজ ওয়ান্ট টু এনরোল টু আওয়ার কোর্স, আমরা তো ওভারঅল একটা রুটিন জার্নি তোমাদেরকে দিয়ে দিব। অনেকে আছো ভাই আমি অথবা কিনবো না, আমি অন্য স্যারের কাছে পড়ছি, অবভিয়াসলি তোমাদের কোনো অসুবিধা নাই, কি বলে তোমরা আইডিয়া নিয়ে নিজের ঘরে গুছায় পড়তে পারো। এমনিতে আরেক কথা বলছে ভাই আমার মার্কেটিং নেই, অনেকের ফাইন্যান্স আছে, অনেকের মার্কেটিং আছে, আমাদের কোর্সে আমরা ফাইন্যান্সও পড়াবো, আমরা মার্কেটিংও পড়াবো। ক্লিয়ার? ওকে, আমরা কি পড়ায় ব্যাক করতে পারি? দেখো তোমরা বললা ভাইয়া আমাদের আইডিয়া দেন, আমরা কিন্তু আইডিয়া দিতে গেলাম, দিতে গেলে তোমাদের অনেকেই ভাইয়া বন্ধুরা কিন্তু চলে গিয়েছে ক্লাস থেকে, তাদের তোমার ক্লাসই ভালো লাগছিল, যে আইডিয়া দিতে গেলাম বলে না ভাই আমরাও ভালো বুঝি, আমাদের আমরা ওই ওয়াইজ পড়বো, চলে গেল। ওকে, আই থিঙ্ক তোমাদের সবাই ক্লিয়ার, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। ওকে, গেল অর্থের সময় মূল্যের অগ্রাধিকারের কারণ সমূহ, কেন আমরা অগ্রাধিকার দিব বর্তমান মূল্যকে, আমরা এটা দেখলাম। ওকে, এইবার আমরা দেখব অর্থের মূল্য নির্ধারক উপাদান। এই যে অর্থের মূল্য কি বাড়বে নাকি কমবে, এটা কি পজিটিভলি যাবে নাকি নেগেটিভলি, এটা কিভাবে ডিপেন্ড করে ভাই কোন কোন বিষয়ের উপরে? মূলত 3টা জিনিস থাকে, এর বাইরেও আরো কিছু আছে, আমরা এখন এই বিষয়গুলো দেখব। এইটা তোমরা ভালো মতন বুঝে নাও, তোমাদের এমসিকিউ এবং অ্যাডমিশনে এই কনসেপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো 1 নাম্বার, সুদ বা বাট্টার হার। আমাদের অর্থের সময় মূল্যের বা অর্থের মূল্যের পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাবক হলো এই সুদের হারটা। দেখো সুদের হার অর্থ প্রবাহ বাট্টা, মানে সুদের হারে অর্থ বাট্টা হয়ে থাকে। অর্থের সময় মূল্য নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুদের হার বা বাট্টার হার। এটা কিভাবে ইম্প্যাক্ট করে ভাই দেখো তো, এটা হচ্ছে বর্তমান মূল্যকে, আমি যদি বর্তমান মূল্যের কথা দেখি, দেখো ঋণাত্মক সম্পর্ক, অর্থাৎ বাট্টার হার যত বড় হবে আমার সুদের হার বর্তমান মূল্য তত বেশি কমবে। যখনই বাট্টার হার আমার কমে যাবে তখনই বর্তমান মূল্য বেড়ে যাবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আবার ভিন্ন জিনিস, যখন এই সুদের হার বাড়বে তখন, যখন বাট্টার হার বাড়বে, দেখো যখন বাট্টার হার বাড়বে তখন কিন্তু আমার ভবিষ্যৎ মূল্য বেড়ে যাবে, একটা ধনাত্মক সম্পর্ক। যখন বাট্টার হার কমে যাবে তখন আমার কিন্তু ভবিষ্যৎ মূল্যের মানে ভবিষ্যৎ মূল্যটা কমে আসবে। সো একটা ধনাত্মক সম্পর্ক আছে। যদি ভালো মতো দেখি আমরা একটু, আমার বাট্টার হার বাড়লে বর্তমান মূল্য কমবে, দেখো বাট্টার হার বাড়তেছে বর্তমান মূল্য কমতেছে, বাট্টার হার কমতেছে বর্তমান মূল্য বাড়তেছে, অর্থাৎ একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, রাইট? এরপর আমি যদি দেখি আমার সুদের হার যদি বাড়ে আমার ভবিষ্যৎ মূল্য কিন্তু বাড়বে, আমি সুদের হার কমে ভবিষ্যৎ মূল্য কমবে, এখানে একটা ঋণাত্মক সম্পর্ক। সো আমার বাট্টার হার, আমরা বাট্টার হারকে প্রকাশ করি আই দিয়ে অথবা কে দিয়ে, এক এক বইতে এক এক রকম আছে। সো আমাদের আই বা কে বা হোয়াট এভার ইট ইজ, বাট্টার হারটা বা সুদের হার আমার বর্তমান মূল্যের সাথে একটা নেগেটিভ সম্পর্ক রেখেছে এবং ভবিষ্যৎ মূল্যের সাথে একটা পজিটিভ সম্পর্ক রেখেছে। আমাদের প্রথম বিষয় ছিল বাট্টার হার। ওকে, পরবর্তী বিষয় সময় বা মেয়াদ। বাট্টার হারের সাথে মনে করো আমি বললাম বাট্টার হার অনেক বেশি, 200% ইন্টারেস্ট রেট, টাকা সকালে দিলাম বিকালে, টাকা কি বাড়বে? বাড়বে না, কিন্তু বাট্টাতে কিন্তু সময় লাগে। তো সময় কিন্তু এখানে ইম্প্যাক্ট ফেলে, কত পরে বা কত দ্রুত এর উপর ডিপেন্ড করে আমার মূল্য কত ভ্যারি করবে, এটা কিন্তু ডিপেন্ড করে। দেখো যখন সময় বাড়বে তখন বর্তমান মূল্য কমবে, সময় কমলে বর্তমান মূল্য বাড়বে, মানে একটা বাড়লে অন্যদিকে যাচ্ছে, মানে একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যখন সময় বাড়বে
ভবিষ্যৎ মূল্য বাড়বে, সময় কমলে ভবিষ্যৎ মূল্য কমতেছে, অর্থাৎ একটা ঋণাত্মক সম্পর্ক। সো একইভাবে আমরা সময়কে জেনারেলি এন দিয়ে প্রকাশ করি। এই আই এর মতো এনও আমাদের ভবিষ্যৎ মূল্যের সাথে একটা পজিটিভ সম্পর্ক রাখে এবং আমাদের বর্তমান মূল্যের সাথে একটা নেগেটিভ সম্পর্ক রাখে। গেল গেল পরবর্তী বিষয় কি, সুদের ধরন। আমাদের সুদটা কেমন হবে? আমাদের কি চক্রবৃদ্ধি সুদ হবে নাকি আমাদের সরল সুদ হবে? সরল সুদ হলে আমাদের একরকম সম্পর্ক হবে, চক্রবৃদ্ধি হলো অন্যরকম। চক্রবৃদ্ধি হলে খুব দ্রুত বাড়বে, সরল সুদ হলে কম। সো সুদের ধরনও ডিপেন্ড করে যে আমার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কতটা পার্থক্য হবে। এরপরে আছে মুদ্রাস্ফীতির হার। দেশে মুদ্রাস্ফীতি কেমন, এটার সাথে মূল্যের অনেক ভ্যারি একটা করে। যদি দেখা যায় দেশের মুদ্রাস্ফীতি বেশি, আমার কিন্তু মূল্য অর্থের মূল্য খুব দ্রুত পড়ে যাবে। এরপরে ঝুঁকিপূর্ণ প্রতিদান হার। আমি যে টাকাটা আমি কম্পেয়ার করতেছি কোথায় ইনভেস্টের জন্য, আমি কোথায় ইনভেস্ট করব? আমি শেয়ারে ইনভেস্ট করব নাকি আমি ব্যাংকে রাখবো? আমি যত বেশি বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হবে, আমার কিন্তু অর্থের মূল্যের অনেকে বলতেছে আগে একজন বলতেছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আগে জানলে আমরা আসতাম 91, মানে ওকে বুঝলাম না ভাইয়া কি বলতে চাচ্ছ। ওকে, তো ছিলাম আমি কোথায় ইনভেস্ট করবো তারপর ডিপেন্ড করে কিন্তু আমার এখানে মুদ্রাস্ফীতি মানে অর্থের মূল্য ডিপেন্ড করে আমি কতটা বেশি, আমি কি যদি হাই রিস্ক হয় আমি হাই রিটার্ন এক্সপেক্ট করব। ওকে, এরপর আছে চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যাকে আমরা জেনারেলি এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ বছরে কতবার সুদ গণনা করা হবে। সো যে চক্রবৃদ্ধি সংখ্যা বেড়ে যায় আমার বর্তমান মূল্য কমে যাবে, চক্রবৃদ্ধি কমে গেলে বর্তমান মূল্য বাড়বে, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক। আবার একইভাবে আমার যদি এই চক্রবৃদ্ধি বেড়ে যায় আমার ভবিষ্যৎ মূল্য বাড়বে, আমি চক্রবৃদ্ধি কমে যায় আমার ভবিষ্যৎ মূল্য কমে যাবে, অর্থাৎ একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। সো আমার এম, আই এবং আমার এন, এই তিনটার সাথে আমার ফিউচার ভ্যালুর একটা পজিটিভ সম্পর্ক এবং প্রেজেন্ট ভ্যালুর সাথে একটা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান আছে। সো এইগুলা বাড়লে এই তিনটা জিনিস আমাদের কি কি, আমাদের সুদের হার, সময়, চক্রবৃদ্ধি, এই তিনটা হচ্ছিল আমার অর্থের মূল্য নির্ধারণের সবচেয়ে বড় উপাদান। কতটুকু চেঞ্জ হবে বা কি হবে, সো এইগুলোর উপর ডিপেন্ড করবে। এন্ড এই তিনটাই বাড়লে ফিউচার ভ্যালু বাড়বে, কমলে ফিউচার ভ্যালু কমবে, অর্থাৎ এটা যদি এই ভ্যালু যদি বেড়ে যায় ফিউচার ভ্যালু বাড়বে, প্রেজেন্ট ভ্যালু কমে যাবে, অর্থাৎ সবগুলোর সাথে ফিউচার ভ্যালুর একটা ভালো সম্পর্ক আছে, একদম বন্ধু বন্ধু সম্পর্ক, আর এগুলোর সাথে প্রেজেন্ট ভ্যালুর একটা নেগেটিভ সম্পর্ক আছে, শত্রু টাইপ সম্পর্ক। সো এই ছিল আমাদের ওভারঅল অর্থের মূল্য নির্ধারক উপাদান সমূহ। একটু সবাই বলো তো এই যে কনসেপ্ট 6টা বললাম তোমাদের কি একদম ক্লিয়ার কিনা একটু বলো তো। সুজন বলছে ভাইয়া ক্লাস কবে থেকে শুরু? ভাইয়া মেন ক্লাস শুরু হয়ে যাবে আমাদের হচ্ছিল জানুয়ারি থেকে, জানুয়ারি ফার্স্ট উইক থেকে। তবে আমাদের ডিসেম্বরে কিন্তু এই পরবর্তী দিনগুলোতে অনেকগুলা আমাদের এমসিকিউ ক্লাস আছে, ওয়ান শট ক্লাস, সম্পূর্ণ ফ্রি, তোমরা ক্লাসগুলো করতে পারো। এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব যেন তোমাদের টপিকগুলো একদম ইজি হয়ে যায়। ওকে, সাদিয়া এম বলছে, সাইদা বলছে ভাইয়া ক্লিয়ার। ওকে, বাকিরা বলো তো যে তোমরা ক্লিয়ার কিনা, একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা তোমরা। তারেক বলছে ক্লিয়ার। ওকে, বাকি কে এখনো কিছু বলছো না একটু আমাকে বলো তো, আমি তোমাদের ক্লিয়ার করে দেই। কনসেপ্ট নিয়ে যাও ভাইয়া যেন তোমাদের বাসায় সেকেন্ড টাইম এই বিষয়গুলো ভুল না হয় আর কি। ক্লিয়ার, তারেক হোসেন বলছে ক্লিয়ার, রুস্তম বলছে ক্লিয়ার। ওকে, জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার। ভাইয়া আর একবার বুঝাই দেন। ওকে, সো বিষয়টা হচ্ছে আমাদের অর্থের মূল্য নির্ধারকের উপাদান। এই যে আমরা বলি অর্থের বর্তমান মূল্য আর সময় মূল্য, ভবিষ্যৎ মূল্য এক না, বর্তমান মানে মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য ভ্যারি করে। আমি একটু কিন্তু এগুলো সব পড়ে এসেছি তাই না, এগুলো দেখে আসলাম। এখন কথা হচ্ছে এই যে ভাইয়া চেঞ্জ হয়ে যায়, বর্তমানে 100 টাকা আগামী 1 বছর পর 110 টাকা, কেন হয় এগুলা, কোন বিষয়গুলোর ইম্প্যাক্টের জন্য এগুলা হয়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুদের হার ইম্প্যাক্ট করে,
সুদের হারের জন্য আমাদের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা দেখেছি কিভাবে সুদের হারের সাথে বর্তমান মূল্য ঋণাত্মক এবং ভবিষ্যৎ মূল্যের সাথে ধনাত্মক সম্পর্ক একটা আছে। তারপর এখানে আমরা দেখেছি সময় বা মেয়াদ, সময় বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে আর সময় বাড়লে বর্তমান মূল্য কমে যায়। কিভাবে একটা নেগেটিভ সম্পর্ক আছে বর্তমান মূল্যের সাথে সময়ের এবং ভবিষ্যৎ মূল্যের সাথে একটা পজিটিভ সম্পর্ক আছে। দেন দেখেছি সুদের ধরন, আমাদের সরল সুদ হলে কম পার্থক্য হয়, চক্রবৃদ্ধি সুদ হলে বেশি পার্থক্য আমরা কিন্তু দেখেছি এখানে। আমরা দেখেছি মুদ্রাস্ফীতির হারের সাথে কিভাবে ইম্প্যাক্ট হয়। দেন আমরা দেখেছি ঝুঁকিপূর্ণ প্রতিদানের হার, আর লাস্টলি আমরা দেখেছি চক্রবৃদ্ধি সংখ্যা। এই যে 6টা বিষয়, এইগুলোর জন্যই একটা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কিন্তু পার্থক্য চলে আসে। সো আমরা এতক্ষণ কিন্তু এই বিষয়গুলাই দেখলাম। ওকে, যে বলছিল মনিকা আক্তার, আপু তুমি কি বুঝতে পেরেছো একটু বলো তো? মনিকা আক্তার, সবাই ক্লিয়ার আই গেস? ওকে, গেল। আমরা আমাদের এইবার কিছু এমসিকিউ দেখে নেই, দেখা যাক। আমরা ম্যাক্সিমাম এমসিকিউ দেখবো, এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। সো আমাদের প্রিপারেশন কেমন হলো আমরা এমসিকিউর মাধ্যমে দেখে নিতে পারি। ওকে, বলো। এগুলা কিন্তু অনেকে দেখো ভাই সব কি ইজি ইজি এমসিকিউ দিছেন, এগুলো তো আমরা পারি, তাই না? সো আমরা এগুলা কিন্তু সব বোর্ডে আসে এমসিকিউ দিচ্ছি। সো এমন না যে আমরা বানাই দিলাম। ওকে, বলো। আমি একটা এমসিকিউ, তোমরা একের এ বি সি ডি বলবা, এভাবে বলবা। ভবিষ্যতে প্রাপ্ত টাকার এখনকার মূল্যকে কি বলে? বলো তো। আমরা কিছু এমসিকিউ পরবর্তী দেখবো একটু পরে, একদম টপিক রিলেটেড হুবাহু। বাট আপাতত একটু দেখি তোমরা কতটুকু পারো। ভবিষ্যতে প্রাপ্ত টাকার এখনকার মূল্যকে কি বলে? এটা অবভিয়াসলি ওকে। আমাদের এমডি তারেক হোসেন বলছে এ, নুসরাত মিম বলছে এ, সায়েদা বলছে এ। ওকে, তারেক হোসেন বলছে সাবাস। রাইট অ্যান্সার ইজ ভবিষ্যতে প্রাপ্ত টাকা এখনকার মূল্যকে বলে বর্তমান মূল্য। ঢাকা বোর্ড 2022 এসেছে। পরবর্তী প্রশ্ন, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলে? দিনাজপুর বোর্ড 16। তুমি যদি দিনাজপুর বোর্ড 16 থেকে কম মানে হিসাব শুরু করো, যতগুলা বোর্ড আছে 8-9টা বোর্ড, এবং এই 8-9 বোর্ডের বর্তমান টাইম পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত, মানে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই 9 নং 81 বা 8 নং, ভাই ধরে দিয়েছি মানে কত, আমার 60টা বোর্ডে প্রশ্ন হয়েছে। এই সেম প্রশ্ন তুমি অ্যাটলিস্ট 15 থেকে 20 বার পাবা। এই প্রশ্নটা আসছে, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলে? সবাই অ্যান্সার দিচ্ছ 2 এর, সবাই দাও নাই, মাত্র একজনই দিছে এই পর্যন্ত। সায়দা দিছো, নুসরাত মিম 2 এর সি বলছো। ওকে, জান্নাতুল ফেরদৌস বলছে 2 এর সি। দ্য রাইট অ্যান্সার ইজ অর্থের সময় মূল্য। এক্স্যাক্টলি, সাবাস। গেল 3 নাম্বার, অতীত ব্যয়কে কি বলা হয়? ওকে, অতীতের ব্যয়কে কি বলা হয়? এইটা হয়তো বইয়ে কখনো পাও নাই সরাসরি, একটু মাথা খাটাও। মাথা খাটায় বলো তো কি হতে পারে। সিলেট বোর্ড 2017 সালের প্রশ্নটা এসেছে। 3-এর উত্তর কি হবে? অতীত ব্যয়কে কি বলা হয় বলো তো? অনেকে বলতো সি। ভাইয়া কত সি? বলতে হবে 2 এর সি, 1 এর এ, 3 এর কত, এভাবে বলতে হবে। বলতে পারবে 3 এর উত্তর কি হবে? থ্রু তো বলো তো। ওকে, ইসরাত মিম বলেছে 3 এর ডি। আমাদের এখানে আমাদের সাইদা বলছে 3 এর ডি। ওকে, সুজন বলছে 3D। ওকে, রাইট অ্যান্সার ইজ এক্স্যাক্টলি অতীত মানে ঐতিহাসিক কোনো কিছু। ঐতিহাসিক ব্যয় কোনো বইয়ে কখনো সরাসরি ছিল না, এটা আমাদের দিয়ে দিয়েছে। সো রাইট অ্যান্সার ইজ 3 এর ডি। দেখেছো? ওকে, গেল।
জাস্ট কয়েকটা আমরা এমসিকিউ দেখলাম। আচ্ছা, এবার আমরা আবার আমাদের পড়ার টপিকে ব্যাক করব। দেখো আমরা আসলাম এবার অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা এখন হালকা আইডিয়া নেব। সো অর্থের বর্তমান মূল্য আমরা কি বলি? বর্তমান মূল্য বলতে বোঝায় বর্তমান মূল্য, এবং আমরা বেসিক্যালি ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা এবার কথা বলবো। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্য, অর্থাৎ আমি ভবিষ্যতে পেতাম হচ্ছিল 110 টাকা, এইটার আজকের মূল্য কত? 100 টাকা। এইটাকে বলা হয় বর্তমান মূল্য। বর্তমান মূল্য সর্বদা ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বর্তমান মূল্য সর্বদা ভবিষ্যৎ মূল্য থেকে কম হয়। অর্থাৎ আমার দুইটা অ্যামাউন্ট আছে, একটা অ্যামাউন্ট আছে হচ্ছিল 825, একটা আছে 715। এর মধ্যে যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে বর্তমান মূল্য দুইটার মধ্যে নিজেটা বর্তমান মূল্য, কজ এটা অলওয়েজ অ্যামাউন্টের সংখ্যার দিক থেকে কম হয়। ওকে, অর্থের ভবিষ্যৎ মূল্য কি? দেখো আজকের নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে প্রদত্ত সুদের হারে তা বেড়ে যে পরিমাণ হবে তাকেই ভবিষ্যৎ মূল্য বলে। ভবিষ্যৎ মূল্যের ধারণাকে প্রান্তিক মূল্য নামেও বলা হয়। মাথায় রাখো, প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু। এই প্রশ্নটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় একবার আসছিল। প্রান্তিক মূল্য, ঢাকা ভার্সিটি নাকি কোন ইউনিভার্সিটি আসলে ভর্তি পরীক্ষায়, প্রান্তিক মূল্য বলতে কোনটাকে বোঝায়? বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য কোনটাকে? চলে আসতে পারে একটা এমসিকিউতে, তাই না? উত্তর হবে কি? ভবিষ্যৎ মূল্যকে। প্রান্তিক মানে প্রান্ত, বলে না শেষ প্রান্ত মানে সামনের, সামনে মানে ফিউচার মানে দূরেরটা। সো প্রান্তিক মূল্য বলতে আমাদের দূরের মূল্যকে বোঝানো হচ্ছে, এবং প্রান্তিকের একটা টার্মিনাল। তো টার্মিনাল ভ্যালু নামে পরিচিত। ভবিষ্যৎ মূল্য সর্বদা বর্তমান মূল্য অপেক্ষা কি হয়? অলওয়েজ বেশি হবে। বুঝেছো? আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য। যদি পার্থক্য দেখে নেই, আমাদের পার্থক্য দেওয়া আছে। দেখো সংজ্ঞা: ভবিষ্যতে প্রাপ্য অর্থে আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। আর আজকে নির্ধারিত টাকা ভবিষ্যৎ চক্রবৃদ্ধি, যেটা ভবিষ্যৎ মূল্য দেখেছো। আচ্ছা, দুইটা এখানে কি হাইলাইটার ইউজ হবে নাকি? আই ডোন্ট থিংক সো। আচ্ছা, ও ভালোই তো হচ্ছে। সো বর্তমান মূল্য নির্ধারণ করার কৌশলকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি, আর ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। এইটা মাথায় রাখতে হবে ভালো মতন, ঠিক আছে? ও আচ্ছা, এটা বুঝতে যাচ্ছে। বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ। প্রশ্ন আসে বাট্টাকরণ পদ্ধতি বলতে কি বুঝো, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কি বুঝো, আমাদের কিন্তু পারতে হবে। ওকে, ভবিষ্যতে মূল্যের উপর বাট্টা করে বর্তমান নির্ধারণ করা হয় বলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ বর্তমান মূল্য কম হবে, আর ভবিষ্যৎ মূল্য কি হবে? অপেক্ষা অলওয়েজ বেশি হবে। আমাদের তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। ওকে, সো বাট্টাকরণ পদ্ধতি। বাট্টাকরণ পদ্ধতি কি? দেখো, ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ। কার থেকে? দেখো, ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান, অর্থাৎ ফিউচার থেকে প্রেজেন্ট ভ্যালুকে বলা হবে বাট্টাকরণ। বাট্টা করে কমায় নিয়ে আসছি। বাট্টাকরণ পদ্ধতি মানে কি বলো ভাই? আমাদের ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু আনতে হবে। বর্তমান মূল্য নির্ণয় করতে হয় বাট্টাকরণ পদ্ধতিতে। দেখো, ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য, বাট্টাকরণ পদ্ধতি ইজি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, দেখো, অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। সো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য করা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। সো ইম্পর্টেন্ট। দেখো, এই যে বর্তমান মূল্য থেকে ভবিষ্যতে যাচ্ছে। বুঝতে পেরেছো কি? একটু বলো তো যে ভাইয়া আমরা প্রপারলি বুঝতে পেরেছি। তাদের কমেন্টে জানাও।
কোনো কনফিউশন? ক্লিয়ার? ওকে, ডান, বুঝলাম, গেল। প্রয়োজনীয় সূত্র, আমরা এবার কয়েকটা সূত্র দেখে নেব। দেখো, প্রেজেন্ট ভ্যালু যেহেতু আমাদের, আমরা জানি ভাই দুইটা ফর্মুলা আছে, একটা ভাগ হয় একটা গুণ হয়। ভাই কোনটা ভাগ হয় কোনটা গুণ হয় মাথায় থাকে না। ইজি ওয়ে ইজ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই। যখন প্রেজেন্ট ভ্যালু যত কম, আমরা ভাগ করলে কমে যায়, গুণ করলে বেড়ে যায়। আমাদের ভ্যালু কম কোনটা বলো তো? প্রেজেন্ট ভ্যালুতে মানে আমাদের অ্যামাউন্ট কম, সো প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে ভাগ করতে হবে। কি করতে হবে? ফিউচার ভ্যালুকে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। সো আমাদের 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এই জিনিসটা আসলে আমাদের কাজ। সো আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, আমাদের কিন্তু ফিউচার প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে। একটা ম্যাথ করবো আমরা এখন এটা দিয়ে। আমাদের জনাব হাবিব আজ থেকে 2 বছর পরে 2 বছর পরে 1 লক্ষ টাকা প্রয়োজন। কি কি আছে ভাই? ওর 2 বছর পরে, সো 2 বছর এখানে এন, 1000 টাকা প্রয়োজন। 1000 কত? 2 বছর পরে ফিউচার ভ্যালু প্রয়োজন। সে যদি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবের উপরে 10% ইন্টারেস্ট, মানে কি আমাদের আয় সুদ প্রদান করে, তাহলে তাকে আজকে কত টাকা জমা দিতে হবে? তাহলে তাকে দেখো, কনফিউশন হতেই পারে ভাই এটা কি আজকে নাকি প্রেজেন্ট নাকি ফিউচার ভ্যালু ফর্মুলা পাবে। দেখো তাকে বলেছে তাকে আজকে কত টাকা জমা দিতে হবে। ভাই আজকের দিনে মানে প্রেজেন্ট ভ্যালু আমরা কি বের করতে পারবো নাকি বলো তো? আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমি বের করবো না, তোমরা একটু বের করো তো এটা, দেখি তোমরা পারো কিনা। দ্রুত ম্যাথটা করে আমাকে কমেন্টে জানাতো যে ভাই এটার উত্তর কত। করে ফেলো। ফর্মুলা কি হবে? ফর্মুলা হচ্ছিল প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আমরা কি মান পেয়েছি? পেয়েছি। ফিউচার ভ্যালু কত টাকা? ফিউচার ভ্যালু আমার লাগবে 1000। 1 প্লাস কত পার্সেন্ট ইন্টারেস্ট? 0.10 হোল টু দি পাওয়ার 2। মান কিন্তু আমরা, আমাদের ক্যালকুলেটর চলে এসেছে, আমরা একটু বের করি তো কত আসে দেখি। কত আসবে? কি রে ভাই তোমরা উত্তর দিচ্ছ না কেন? কাহিনী কি? কত হবে বলো তো? দ্রুত কমেন্টে জানাও একটু তোমাদের এটার উত্তর কত হবে। এই তোমরা কি ক্লাসে ঘুমাচ্ছ নাকি বলো তো? ভাইয়া যদি তোমরা ক্লাসে মনোযোগ না দাও তোমাদের কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। আমরা ম্যাথগুলো করে ফেলি, আমরা সবগুলো ম্যাথ টাচ করে যাব, সো দ্যাট সাইদা সাইদা বলছে 826 এক্স্যাক্টলি 826.446281, আর আমরা 2 ঘর নিব 4 5। গেল, অ্যান্সার আমাদের বের হয়ে গেল। ওকে, করাই ছিল এখানে 426 টাকা। আমরা অলওয়েজ উত্তর লিখে টাকা লিখে দিতে কিন্তু ভুলবো না। আমার মনে আছে আমার এসএসসি কোনো একটা, আমি মানে স্কুলের ক্লাস 10 এর একটা পরীক্ষাতে আমাকে সিটি পরীক্ষায় 10-এ 20-এ আমাকে স্যার 19 দিল। আমি বললাম স্যার আমার খাতা একটা কোনো ভুল নাই, ফাইন্যান্স পরীক্ষায় কোনো ভুল নাই, আমি সব লিখছি। আপনার কেন এক কার্টন করে দেখো রাখেন, তোমার খাতা একদম 20-এ 20 পাবো আমি জানি। স্টিল যেহেতু সব ভালো মতন করছো, আরো ভালো করার জায়গা আছে। বললাম স্যার কোথায়? তো দেখো তুমি ওমন একটা, আমি একটা পিবিপি ম্যাথ ছিল, পে ব্যাক পিরিয়ড, পিবিপি দিয়ে তুমি লিখছো 3.5। 3.5 কি ডলার, টাকা, বছর, মাস নাকি ওয়াট? স্যার বছর। বলে আমি কিভাবে বুঝবো? বছর লিখতে হবে, কেটে দিছিল। সো ভুল করা যাবে না, উত্তরের পরে লিখে দিবা টাকা। গেল আমাদের এইটা। এইবার আমরা একটু আগে করেছিলাম কি দেখো তো, একটু আগে আমরা করেছিলাম দেখো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখন আমরা জানি না জিনিসটা কি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আমাকে যদি বলা হয় এই তুমি কি ফিউচার ভ্যালু মান বের করতে পারবা, সবাই যারা নরমাল ক্লাস 9-10 এর ম্যাথ ভালোভাবে করেছে সবাই কিন্তু বলবে জি ভাই
ইজিলি পারবো। কিভাবে পারবো? তুমি তো ম্যাথ করো না এটা ভাই। কোশ্চেনটা কি হয়েছে, যখন আমাদের ফিউচার ভ্যালু বের করতে হলে এটাকে আমি এইদিকে নিয়ে আসবো। সো প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ হয়ে যাবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, বিকজ ভাগ অবস্থা আছে, গুণ হয়ে যাবে আর এখানে থাকবে ফিউচার ভ্যালু, মানে বেসিক্যালি ফিউচার ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n হয়ে গেল। যে কেউ পারবে। সো আমরা যারা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা আমরা পেরে গেছি, একটা ফর্মুলা ডান। আমি তোমাদের শুরুতে একটা জিনিস বলছিলাম, দেখো আমি আসি একটু একদম শুরুতে, এই যে এখানে 4টা ফর্মুলা আছে, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, কয়েক জায়গায় এম আছে কয়েক জায়গায় এম নেই। আমি একটা ফর্মুলা শিখবো, আমার বাকিগুলো ডান হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা চলো এখন ওই সিস্টেমে দেখি। আমরা একটা ভ্যালু আমরা ফর্মুলা দেখছি, বাকিগুলো আমরা নিজেরাই পারবো। সো আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আমরা প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলতে পারলাম। আমাদের আগে এইটা ছিল, আমি আগে দেখি আমাদের এই মানটা ছিল এই নিচে ভাগ অবস্থায়। যেহেতু আমরা ফিউচার ভ্যালু বের করতে হবে, আমি গুণ করে সাইডে নিয়ে গেলাম, শেষ, আমার হয়ে গেল। একটা ম্যাথ দেখি। রফিক 10% হারে 10% হারে করবে 10% ইন্টারেস্ট রেট, ব্যাংক থেকে হারের সুদে 2000, এটা রাখলে সে 2 বছর পরে এন। দেখো ব্যাংকে রাখছে, কবে রাখছে? ভবিষ্যতে রাখে নাই, ভবিষ্যতে তো রাখবে বা পাবে, বলছে রেখেছে। সো রেখেছে মানে প্রেজেন্ট ভ্যালু। 2 বছর পরে সুদ আসলে কত টাকা পাবে, ফিউচার ভ্যালু বের করতে হবে। আমরা জানি কি, ফিউচার ভ্যালু ইনটু, সরি প্রেজেন্ট ভ্যালু লিখে ফেলছি, কত আছে প্রেজেন্ট ভ্যালু 2000 ইনটু 1 প্লাস 0.10, কি করি ভাই, হোল টু দি পাওয়ার কত বছর, 2 বছর। কত হবে মান বের করে ফেলো। বলো তো কত হবে দেখি। এক্স্যাক্টলি 2420 টাকা বের করে ফেলতে পারলাম। এখন অনেকে বলতেছে ভাই এই সব ম্যাথ তো আমরা এসএসসি লেভেলেও করছি, তাই না? অবভিয়াসলি ভাই সবকিছু, বাট আমি তোমাদেরকে যখন প্রতিটা টপিক ধরবো, সোজা হোক আর টাফ হোক, ইভেন রুল 72 একদিন করলে একটা স্টুডেন্ট সারা জীবন ভুল করবে না, আমি তবুও একটা ম্যাথ করে ধরিয়ে দেখিয়ে দিব, ভাই এই দেখ এই হচ্ছিল তোদের সূত্র, এরকম ম্যাথে যেভাবে উত্তর করতে হবে, যেন ভাই তোমাদের কখনো কোনো ম্যাথে না আটকায়, কখনো বলতে তোমাদের আগামী যতদিন লাগবে এটা। সো আমি ধরে ধরে আগাবো যেন তোমরা একদম ভাই ক্লাস থেকে ক্লিয়ার হয়ে বের হইতে পারো। আমি গত 3-4 বছর ধরে পড়িয়ে গত বছর তোমাদের গত বছরের জন্য এই স্লাইডটা খুব প্রপারলি সিরিয়াল বাই গুছিয়েছি, যেন তোমাদের প্রপার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো ম্যাথ আছে যেটা করলে আমাদের 2420 2440 টাকা, অর্থাৎ 420 টাকা এখানে বের করতে তার লাভ হবে 420। ওকে গেল। সো আমরা নরমাল ম্যাথ করলাম। এইবার আমরা যে কাজগুলো করলাম, বলতো আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি এইগুলা কি মাসিক চক্রবৃদ্ধি নাকি বার্ষিক চক্রবৃদ্ধি, একটু বলতো। যে ভাই এতক্ষণ যে আমরা ম্যাথগুলো করলাম এইগুলা কেমন চক্রবৃদ্ধি হয়েছে বলতো। একজন বলছে ইউটিউবে, ভাইয়া আমি এইচএসসি 24 স্টুডেন্ট, কেমন আছেন? ওকে আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো আপু? তোমার কেমন চলছে এখন দিনকাল? ইউনিভার্সিটিতে মনে হয় শুরু হয়েছে, কেমন লাগছে? সরি তোমার শুরু হয় নাই, হবে, পড়তেছো। এই যে দেখো তোমাদের কিন্তু একটা বড় ব্যাচের আপু, যে আপু নাকি ভাইয়া পেইড ক্লাস নামে আছে, সো বুঝতে পারছি না আপু নাকি ভাইয়া, বাট এখন কিন্তু সে অ্যাডমিশন নিয়ে একদম উঠে পড়ে আছে। তোমাদেরও কিন্তু পরবর্তী বছর এই সময় তোমরা কিন্তু একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকবে, 1 বছর হাতে সময় আছে। তো ভালো মতো এইচএসসি পড়ো, অ্যাডমিশনের বিষয় পড়ে নিয়ে যাও। ওকে, আমরা বার্ষিক চক্রবৃদ্ধি, এক্স্যাক্টলি আমরা এতক্ষণ দেখলাম বার্ষিক চক্রবৃদ্ধি, যেখানে আমাদের এম এর কিন্তু কোনোই কাহিনী ছিল না। এইবার আমাদের এম এর ক্যারফাটা লাগবে ভাই, এম আসবে।
দেখো এম জিনিসটা কি? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি কি ভাই? আমাদের বছরে কতবার টাকা গুণ হবে। মনে করো ভাই আমি বছর 10% দিলাম, এটা কি বছরে একবার করবো? হ্যাঁ ভাই আমি 100 টাকা এক বছরে দিব। ঠিক আছে, তাহলে কত হবে ভাই? 100 টাকায় তোমার এক বছরে হবে হচ্ছে 110 টাকা। গেল। পরে বললাম না ভাই আমি তোমাকে বছরে না, আমি তোমাকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি দিব। মানে প্রথম 6 মাসে অর্ধেক 5% হবে, পরের 6 মাসে 5%। সো চক্রবৃদ্ধি হবে। সো এইটাকেই আমরা বলতেছি এম বা চক্রবৃদ্ধি। এখন আমাদের যদি এমন হয় এম এর মান কত হবে দেখো। সো বার্ষিক চক্রবৃদ্ধি বা 12 মাসে অন্তর 12 মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে একবার হবে। এতক্ষণ আমরা বার্ষিক চক্রবৃদ্ধি করেছি। তোমাকে প্রশ্ন বলা হয় ভাইয়া আমাদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরের মাঝখানে একবার হবে, তাহলে কি হবে ভাই? আমাদের তখন এম এর মান কিন্তু 2 হয়ে যাবে, কারণ বছরের মাঝখানে একবার শেষে একবার, এম এর মান 2। তোমাকে বললো ভাইয়া ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে কি? প্রতি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কয়বার? 4 বার। এম এর মান হবে 4 বার। দ্বিমাসিক চক্রবৃদ্ধি ভাই প্রতি 2 মাস অন্তর হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মোট 6 বার হলো। সো এম এর মান 6। ভাই মাসিক চক্রবৃদ্ধি প্রতি মান্থে একবার, বছরে 12 মাস 12 বার হবে। ভাই পাক্ষিক, পাক্ষিক মানে কত? প্রতি 15 দিনে এক পক্ষ, মানে আমার এম এর মান হবে 12 মাসে 24 পক্ষ। ভাই সাপ্তাহিক, বছরে কটা সপ্তাহ? এম এর মান 52। আর যদি বলে ভাই ডেইলি, বছরে 365 দিন, এম মানে 365। আমাদের যে চক্রবৃদ্ধি হতে পারে বিভিন্ন ভাবে, আমাদের ম্যাথে জেনারেলি কোনগুলো আসে বলি? বার্ষিক আসে, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক। জেনারেলি এই চারটা আসে। দ্বিমাসিক ও মাসের মধ্যে সাধারণত দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ইন জেনারেলি দেয় না। দিলে কারো কিছু করার নেই, তোমরা জানো জাস্ট এম এর জায়গায় ভ্যালু বসাবা, উত্তর খেড়াখাট বেড়ে যাবে, শেষ। গেল। এইটা আমি কেন দেখালাম? বিকজ আমরা এখন ফর্মুলায় কিন্তু এম এর ইফেক্ট দেখিনি, এবার আমরা এম এর ইফেক্ট দেখবো। এম এর ইফেক্টে কি হবে জানো? আমি ফর্মুলা চলে আসি। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এম এর মান হচ্ছিল, এম মানে এম একটা ম্যাথে আসা মানে আই এর নিচে আসবে, এন এর সাথে গুণ হবে। এম মুরগির এম, মুরগির এন মানে আই এর নিচে ভাগ হবে, এন এর সাথে গুণ হবে, যত জায়গায় আছে। এটা একটু ক্লিয়ার করে ফেলো। এম আসা মানে একটা ম্যাথের মধ্যে আই এর নিচে আসবে, এন এর সাথে আসবে। দেখো এই ম্যাথটা কি আছে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস কি বললাম? আই এর নিচে আসবে আই বাই এম, এন এর সাথে আসবে এন ইনটু এম। সো আমার গুণ হয়ে যাবে। আসলো? আসলো। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কি হবে? আমার ফিউচার ভ্যালু কি ছিল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস কি হবে? আই এর নিচে আসবে আই এর নিচে এম, এন এর সাথে এম গুণ হবে। সো আমার এম আসা মানে চক্রবৃদ্ধি হওয়া মানে আই এর নিচে এম এর সাথে। সো গেল। আমি আর ফর্মুলা এখন দেখাচ্ছি নতুন করে, আমি একটা ম্যাথ দেখি। দেখো মনে করো আশিক আজকে একটি ব্যাংকের সঞ্চয় হিসাবে শতকরা 10% হারে, ইন্টারেস্ট রেট হারে সুদে 10,000 টাকা রেখেছে। কবে রেখেছে? আজকে। মানে এইটা হচ্ছিল আমার প্রেজেন্ট ভ্যালু। আশিক সঞ্চয় হিসাবে 5 বছর পরে, 5 বছর হচ্ছিল এন, পর মোট কত টাকা জমা হবে? যদি সুদ চক্রবৃদ্ধিকরণ হয় অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক ও অবিরত। সো অবিরত আমরা এখন লাস্টে দেখে নিব, আমরা অবিরতকে এটা চলতেই থাকবে। যে আমরা বলি কি হবে? অর্ধবার্ষিকের ক্ষেত্রে এম এর মান কত হবে? ভাই তো এম এর মান এখানে অর্ধবার্ষিকে হবে 2, ত্রৈমাসিকের হবে 4, দ্বিমাসিকে হবে 6, মাসিকে হবে 12, সপ্তাহে হবে 52 আর দৈনিকে হবে 365। আমরা এখন একটা করে ম্যাথ করে ফেলবো। তোমরা কি পারবা বলো তো ম্যাথটা করতে? ভাইয়া একটা এর জন্য 150টা প্রশ্ন সমাধান করা কি ঠিক হবে? মানে প্রস্তুতি কমপ্লিট হবে কিনা? এটা করেছিল সুজন আহমেদ। ভাইয়া ভালো একটা প্রশ্ন করেছো। সো হ্যাঁ হবে, বাট তুমি কিভাবে
সমাধান করতেছো এটা ডিপেন্ড করে। তুমি 150 প্রশ্ন কিন্তু হাজিরাই করতে পারবা না। তাহলে এক অধ্যায় যদি 150 প্রশ্ন হয়, আমার ফাইন্যান্সে চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে 5টা, সো 5 150 কত বলো তো? 4×5 5×100 750। 750 তুমি প্রশ্ন কভার করা লিখে গেলে তো অনেক সময় লাগবে। চ্যাপ্টারটা পড়তে হবে, আমি পড়িয়ে দিচ্ছি, বাসায় একবার পড়বা, ডান হয়ে যাবে। এরপরে হোয়াট ইউ উইল ডু ইজ টেস্ট পেপার নিবা, চ্যাপ্টার ধরে সৃজনশীল দেখা শুরু করবে। একটা ম্যাথ পাইলা, সৃজনশীল দেখে খাতায় রাফলি কোনো মতো শর্টকাটে করলো, উত্তর মিলছে মিলছে, পরের প্রশ্ন গেলা ম্যাথ করলাম, উত্তর মিলছে মিলছে, 3 নম্বর প্রশ্ন দেখলাম ভাই 3 নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন সেম, একই প্যাটার্নের, শুধু নাম ভিন্ন। হয়তো বা এখানে আছে আশিকের বদলে জব্বার, ওইখানে কোন ব্যাংকের অন্য সঞ্চয় হিসাবের বদলে আছে অন্য একটা হিসাব, 5 বছর বদলে 6 বছর, খালি মান ভিন্ন, বাকি সব সেম। ম্যাথ করা লাগবে? লাগবে না, পরের প্রশ্নে চলে যাও। এইভাবে করে করে চোখ বিলাও, দেখবা একদিনে তুমি 200 250 300 প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। এইভাবে করলে গুড এনাফ, তোমাদের কোনো প্রশ্ন মিস হয়ে যাচ্ছে, মানে কোনো ধরনের প্রশ্ন তোমাদের মিস হবে না। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা নুসরাত মুমু বলছে ভাইয়া আমি ম্যাথটা বুঝি নাই। ভাইয়া এই ম্যাথে দেখো, এখানে কোন একটা বেসিক্যালি একটা সিঙ্গেল ম্যাথ না। প্রথমে বলেছে ভাই কেউ 10% ইন্টারেস্টে বর্তমানে 1000 টাকা রাখবে, 5 বছর পরে কত টাকা হবে? যদি চক্রবৃদ্ধি একবার অর্ধবার্ষিকী হয়, ত্রৈমাসিক হয়, দ্বিমাসিক হয়, মাসিক হয়, আমরা জাস্ট দেখবো, এটা কোনো ম্যাথ না। ম্যাথ হলে শুধু বলতো অর্ধবার্ষিক সুদ, তাহলে একটা হইতো, আমরা প্রতিটা দেখবো। সো দেখো আমার ফর্মুলা কি হবে, প্রেজেন্ট ভ্যালু আছে, আমার ফিউচার ভ্যালু বের করতে হবে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস I বাই এম হোল টু দি পাওয়ার mn। এটা আমার ফর্মুলা। আমি এখন একটা একটা করে ম্যাথ করে দেখো আমি কি কি আছে। এই যে ফর্মুলা, এখানে প্রেজেন্ট ভ্যালু 1000, ইন্টারেস্ট রেট 10%, মেয়াদকাল n 5 বছর, ঠিক আছে। এবার আমি ম্যাথ করব। দেখো আমার যখন অর্ধবার্ষিক হবে, অর্থাৎ আমার m এর মান 2, আমি ফর্মুলা দিলাম, m এর মান দেখো 2 কোথায় কোথায় আসতেছে, এই যে ভাগ হলো গুণ হলো, গেল আমার m এর মান যখন 2 চলে আসলো। এইবার যখন আমাদেরকে ত্রৈমাসিকের ক্ষেত্রে দেখো m এর মান 2, এখানে কত? ত্রৈমাসিক মানে m এর মান 4, ওই যে ডানে দেওয়া আছে কত হচ্ছে, এখানে দেখো আমার 4 দ্বারা ভাগ, কি বলেছে m আসলে i এর নিচে গুণ n এর i এর নিচে আসবে আর n এর সাথে আসবে, i এর নিচে ভাগ n এর সাথে গুণ, দেখো আমার 4 আসতেছে। দেখছো আমার ম্যাথ গুলো হয়ে গেল। মান আছে, তোমরা মান বের করে ফেলতে পারো, আমি জাস্ট করতেছি আর কি। দেখো এম এর মান যতই বাড়তেছে, দেখো ভবিষ্যৎ মূল্য ততই বাড়ছে। আমি কিন্তু বলেছি এম এর মান বাড়লে ভবিষ্যৎ মূল্য কিন্তু বাড়তে থাকবে। ওকে, দ্বিমাসিকে এইখানে আমার ইসের মান কত, মানে এম এর মান ইকুয়াল টু 2, ঠিক আছে। আমি দেখি আমার আই এর নিচে ভাগ, সরি দ্বিমাসিক এম এর সরি অর্ধবার্ষিক না, দ্বিমাসিক হচ্ছিল প্রতি 2 মাস অন্তর, মানে আমার এম এর মান 6। সো দেখো এখানে ভাগ, এইখানে গুণ থাকবে, আমি মেন মান পেলাম। মাসিক মানে প্রতি মাসে একবার, অর্থাৎ এম এর মান 12। 12টা কি হচ্ছে নরমাল ম্যাথের মতো, নিচে ভাগ এখানে গুণ, আমার মান চলে আসলো। পরে আরো কি কি আছে আমার, সাপ্তাহিক মানে হচ্ছে আমার এখানে এম এর মান 72, এখানে হচ্ছে দৈনিক এম এর মান 72 বলে কি 52, মাথা খারাপ হয়ে গিয়েছে, 52। দৈনিক হচ্ছিল 365, আর এইখানে ই এর মানটা ভিন্ন আছে, আমি এটা পরে আসতেছি। আচ্ছা, তো এখানে আমার কি হলো, 52 দ্বারা ভাগ, 52 দ্বারা গুণ, 385 দ্বারা ভাগ, 385 দ্বারা গুণ, আমার কিন্তু মান আমার বের হয়ে গিয়েছে। এখন অবিরত চক্রবৃদ্ধি একটা হয় যে ভাই শেষ হয় না, যদি অবিরত চক্রবৃদ্ধি হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ই ইনটু এখানে হচ্ছিল ইয়ার ইন্টারেস্ট রেট, আমার কোনো বছরের কাই কারবারি নাই, সরি আমার চক্রবৃদ্ধি কারবারি নাই, সো এখানে ই চলে আসে। ই এর মান কত, 2.7182। আমাদের ক্যালকুলেটরে তোমরা আলফা দিয়ে ইনটু যদি দেখতে পারি, দেখো এখানে আলফা ইনটু এই যে ইনটু 10 হোল টু দি পাওয়ার x মান দিলেই ই চলে আসে 2.7182। তোমাদের ফর্মুলাটা হবে, যদি অবিরত থাকে ফিউচার ভ্যালু ইনটু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i এর ক্ষেত্রে ই ইনটু মানে ই হোল টু দি পাওয়ার n ইনটু i দিলে আমার মান বের হয়ে যাবে। আর ই এর মান কত, ই এর মান 2.7183, তোমাদের ক্যালকুলেটরে জিনিসটা আছে, ইজিলি বের হয়ে যাবে। সো গাইজ এই ছিল আমার
যখন চক্রবৃদ্ধি আসলো আমি মান বের করে ফেললাম, এটা ফিউচার ভ্যালু। দেন আমি যদি দেখি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি বের করে আসি, আমি দেখাচ্ছি একটু পরে আসতেছি। এই পর্যন্ত বলো, কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি প্রপারলি বুঝতে পেরেছেন এটা বলো তো? একটু বলো কারো কোনো কনফিউশন আছে কিনা। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে কি হয় এম এর মান আসলে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এইবার আমরা যেটা ম্যাথ করি, দেখো 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আছে, তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখলা, অর্থাৎ 5 বছর পরে 40,000 টাকা পাচ্ছ। আমরা এখন কি করলাম বলো তো? আমরা কিন্তু এতক্ষণে ফিউচার ভ্যালু বের করেছি, এবার আমরা প্রেজেন্ট ভ্যালুতে লাভ দিয়ে চলে আসলাম। সো 5 বছর পরে আমার টাকা লাগবে, আচ্ছা n ইকুয়াল টু কত 5, 5 বছর পরে 40 মানে আমার ফিউচার ভ্যালু ইকুয়াল টু 40,000 পাওয়ার আশা। বর্তমানে তুমি কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও, সোনালী ব্যাংক তোমাকে বার্ষিক 10% দিবে। আচ্ছা, সো সোনালী দিবে ইন্টারেস্ট রেট 10%, আর এখানে বার্ষিক যেহেতু তার কোনো চক্রবৃদ্ধি কাহিনী নাই, প্রদান করেছে। এবং রূপালী ব্যাংক, সো রূপালী কত দিবে? রূপালী দিবে তোমাকে ইন্টারেস্ট রেট 9.5%। ওকে, মাসিক চক্রবৃদ্ধি মানে এখানে একটা এমও আছে, মানে এম হবে এখানে 12। এমন অবস্থা তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে এবং এর সিদ্ধান্তটি তোমার দুটি মানে প্রস্তাবেরই বর্তমান নির্ধারণ করব। বলতো এই ম্যাথ কি তোমরা পারবা কি পারবে, করে দেওয়া লাগবে? একটু বলো তো ভাই, আমরা এই ম্যাথটা ইজিলি পারবো নাকি এগুলো করে দিতে হবে? একটু বলো তো, এই ম্যাথে কোনো কনফিউশন আছে তোমাদের? আমরা ইউটিউবে কমেন্ট সেকশনে ক্লাসের বাইরের কথা বলছি অনেক বেশি, ভাই আমরা প্লিজ এই কাজটা করবো না, আমরা একটু ক্লাসে মনোযোগী হই। যদি তোমাদের মনে হয় ক্লাসটা ভালো লাগছে না, তোমরা প্লিজ বাইরে গিয়ে কথা বলতে পারো, তোমাদের ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা নাই। বাট ক্লাসের মধ্যে কাইন্ডলি এই কাজটা করো না। আমার কিন্তু একটা খুব বাজে অভ্যাস আছে ভাইয়া, যে ক্লাসের মধ্যে দেখি কেউ অন্য কথা বলে ক্লাসে ডিস্টার্ব করছে, যারা পড়তে চাচ্ছে ওরা ডিস্টার্ব করতেছে, আমি কিন্তু ওদেরকে চিরতরে ব্যান করে দেই। সো প্লিজ এই কাজটা করো না। জাহাঙ্গীর আলম, দেন খাদিজা, প্লিজ তোমরা অন্য ব্যাপারে কথা বলো না। আরে অলরেডি উত্তরও করে ফেলেছো, দেখো আমাদের ম্যাথ আছে, দেখো কি কি বলেছে আমাদের। মাঠাত করে আমরা সোনালী ব্যাংকের জন্য আমরা নর্মাল প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাতে করে ফেলতে পারবো। দেখো সূত্রের মান বসিয়ে আমাদের 24,836 টাকা এক্স্যাক্টলি, অলরেডি অনেকে কিন্তু উত্তর দিয়ে ফেলেছিল, সায়েদা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এক্স্যাক্টলি আমাদের সোনালী ব্যাংকে করে ফেলতে পারবো। আমরা মাত্র ম্যাথ দেখেছি, ইজি ম্যাথ, এই যে ফর্মুলা দিয়ে আমরা করে ফেলেছি, তাই না? এখন আমাদের ম্যাথ করতে হবে হচ্ছিল রূপালী ব্যাংকের জন্য, তাই না? রূপালী ব্যাংকের সেম ফর্মুলা, কিন্তু এম এর কাহিনী আছে। আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই এর নিচে এম, এন এর সাথে এম, এইটাই হচ্ছে দেখো
আই এর নিচে এম, এন এর সাথে এম, চলে এসেছে না? ঠিক এম এর মান এখানে কত আছে? 12 আছে। আমরা শুধুমাত্র ফর্মুলাতে 12 বসাই দিব, আমাদের ম্যাথ হয়ে যাবে। আমরা মান বসালাম, নিচে 12 দিয়ে ভাগ করলাম, এখানে 12 দিয়ে গুণ করলাম, আমাদের মান 24,922 বের হলো। আমাদের দেখো বার্ষিক চক্রবৃদ্ধি 24,836, আমরা এখানে মাসিক চক্রবৃদ্ধিতে 24,922 টাকা বের করেছি। সো আমাদের উত্তর কিন্তু বের হয়ে গিয়েছে। সাইদার রূপালী বলেছো 24,311। আপু একটু মানে ভুল করেছো তুমি, দেখো তো কোনো জায়গায় একটা আছে, আমরা কিন্তু মান বের করে ফেলেছি। দেখো এখানে একটা লাইন, একটা এক্সট্রা, এরপর একটা লাইন এনেছে, এটা তুমি না দিয়ে এখান থেকে সরাসরি এই লাইনেও আসতে পারো, কোনো অসুবিধা নাই। ইভেন এক লাইন করে দেওয়া ভালো, বাট যদি মনে হয় অনেক ম্যাথ, আমার পরীক্ষার সময় নাই, ইউ গাইস ক্যান জাম্প টু দ্য লাস্ট লাইন, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, বেটার এই লাইনটা আসা, এটা তোমরা চাইলে এই যে এইটা দিয়ে এত ভাগ করার তোমরা এখনো অত গেদা বাচ্চা নাই ভাই, তোমরা বড় হইছো, সারা বুঝবে। ওকে গাইস, ক্লিয়ার? বলো তো আরেকটা ম্যাথ, 2 বছর পরে তোমার 10,000 টাকা প্রয়োজন, মানে এইটা ফিউচার ভ্যালু, আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 2 বছর, এইটা এন, এখন ব্যাংকের টাকা, ব্যাংক লিমিটে তোমাকে বার্ষিক 10% আমাদের ইন্টারেস্ট রেট বার্ষিক দিবে, মানে এম হচ্ছিল 1, মানে এম না দিলেও আমার কোনো যায় আসে না, সুদে প্রদান করবে। এখন তোমাকে কত টাকা দিতে হবে? ইজিলি ম্যাথ করে ফেলবা, নরমাল আমরা করে ফেললাম 10% দিয়ে। আমরা এই ম্যাথটা 10% বলেছে। আমরা একটু আগে কি পড়েছিলাম মনে আছে? আমাদের সুদের হার বাড়লে অথবা আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে অথবা আমাদের সময় মানলে ভবিষ্যৎ মূল্য কি হয় একটু বলো তো? আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের হচ্ছিল চক্রবৃদ্ধি, আমাদের কম্পাউন্ডিং নাম্বার, এম এর মান বা আমাদের বছর সংখ্যা বাড়লে ভবিষ্যৎ মূল্যের কি হয় বলো তো? বলো তো ভবিষ্যৎ মূল্য কি হয় যখন এই সংখ্যা বাড়তে থাকে এগুলোর? ফিউচার ভ্যালু কম হয়, এই বোকা। এগুলা বাড়লে কি হয়? ইন্টারেস্ট রেট, সময় এবং চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে কি হয় বলতো? এক্স্যাক্টলি, এগুলা বাড়লে, এম বাড়লে ফিউচার ভ্যালু কমে ভাই। আমি তো একটু আগে তোমাদের বললাম, দেখো ভালো মতন পড়িয়ে দিলাম শুরুতেই, মনোযোগ কই ছিল? যখন সুদ বাড়ে, আমার সুদ বাড়লে আমার ফিউচার ভ্যালু বেড়ে যায়, ধনাত্মক সম্পর্ক। সুদ বাড়লে বর্তমান মূল্য কমে, সময় বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, সুদ কমলে সুদ বাড়লে সরি সময় বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, সময় বাড়লে বর্তমান মূল্য কমে। আবার আমাদের চক্রবৃদ্ধি বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, চক্রবৃদ্ধি কমলে বা বাড়লে ভবিষ্যৎ বর্তমান মূল্য কমে। অর্থাৎ এই তিনটা বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়ে, বর্তমান মূল্য কমে। আমরা এখন এই ম্যাথগুলাই দেখব কিভাবে ইম্প্যাক্ট পড়ে। দেখো আমি একটা মাত্র ম্যাথ করলাম, যেখানে আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সো প্রেজেন্ট ভ্যালুতে আমি যখন ম্যাথটা করলাম, এটা বেসিক্যালি গুণ হবে, নিচে চলে আসছে। আমার 10% ইন্টারেস্টে আমি দেখলাম আমার 82,000 টাকা আসতেছে। আমি ইন্টারেস্টটা বাড়ায় আমি করলাম হচ্ছিল 12%। যখন 12% করলাম ইন্টারেস্ট রেট, আমার প্রেজেন্ট ভ্যালু কিন্তু দেখো আরো কমে গেল। ইন্টারেস্ট রেট বাড়তেছে মানে ভবিষ্যৎ মূল্য বাড়ে, বর্তমান মূল্য কমে। আমি ইন্টারেস্ট রেট আরো বাড়াই দিলাম 15%, কি হলো? আমার বর্তমান মূল্য আরো কমে গেল। অর্থাৎ দেখো যখন আমি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছি আমার বর্তমান মূল্য কমে গিয়েছে। অর্থাৎ আই কে বা বাট্টার হার বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য সবসময় হ্রাস পাবে। সেম ম্যাথ আমি কি করব দেখো, আমি এইবার সময় 2 বছর রাখলাম, 82,644, ঠিক আছে। আমি সময় বাড়াই দিলাম, দেখো বর্তমান মূল্য কমে যাচ্ছে। আমি আরো সময় বাড়াই দিলাম, দেখো এন এর মান 4 করলাম, বর্তমান মূল্য কমে যাচ্ছে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখতেছি, যখনই আমার এন সময় বা মেয়াদ বৃদ্ধি পায় তখনই আমার বর্তমান মূল্য কি হয়? হ্রাস পায়, এবং ভবিষ্যৎ মূল্য করলেও বেড়ে যেত। একইভাবে আমি এবার এম এর মানটা আনলাম, এখানে ছিল M1,
অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি একটা আসলো। যখনই আমার এম এর মান বেড়ে যাচ্ছে, এম এর মান বাড়লে আমার কিন্তু দেখো ভবিষ্যৎ বর্তমান মূল্য আরো কমে যাচ্ছে। আমি এম এর মান আরো বাড়াই দিলাম, আমার বর্তমান মূল্য আরো কমে গেল। অর্থাৎ এম এ বাড়ার সাথে সাথে মানে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্তমান মূল্য সবসময় কি হয়, হ্রাস পেতে থাকে। অর্থাৎ আই এবং এম এবং এন এইগুলা বাড়লে আমার ফিউচার ভ্যালু বাড়বে, এগুলা বাড়লে আমার ফিউচার প্রেজেন্ট ভ্যালু কমবে। তোমরা কি বুঝতে পারছো? ম্যাথের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা কি ক্লিয়ার ব্যাপারটা? একটু বলো তো আমাকে যে ভাইয়া আমরা ক্লিয়ার, একটু বলো তো। ক্লিয়ার? একটু কমেন্টে বলে ফেলো। ওকে, আমরা এখন দেখলাম বর্তমান মূল্যের সাথে সেম জিনিস ফাহিম যমুনা ব্যাংকে বার্ষিক 10% সুদে 10,000 টাকা স্থায়ী আমানত হিসাবে জমা করলো। 3 বছর পরে কত টাকা পাবে আমাদের ছিল ফিউচার ভ্যালু বের করতে হবে। সো ফিউচার ভ্যালু বের করার সময় আমি সেম দেখবো, বসাই দিলাম মান ভাই, আমার ফিউচার ভ্যালু বের হয়ে গেল। আমার ইন্টারেস্ট কত 10%, বাট যদি আমার ইন্টারেস্ট আরো বেড়ে যায় 12% হয়, দেখো আমার ফিউচার ভ্যালু 1,33,000 থেকে 1,40,000 হয়ে গেল। আমি ইন্টারেস্ট আরো বাড়িয়ে দিলাম 1,15% করলাম, দেখো আমার কিন্তু ফিউচার ভ্যালু আরো বেড়ে যায়। অর্থাৎ আমার আই বা কে বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়। আমি সেম জিনিস দেখবো এখন ভবিষ্যৎ মূল্যের জন্য, আমার ইন্টারেস্ট রেট বেড়ে গেলে ভবিষ্যৎ মূল্য বেড়ে যায়। এন 3 বছর আমি বের করলাম, এন এর মান বাড়িয়ে দিলাম, কি হবে ভবিষ্যৎ মূল্য বেড়ে যাবে। 4 বছরে আর ভবিষ্যৎ মূল্য বেশি, আমি এন এর মান আরো বেরিয়ে দিলাম, দেখো বাড়িয়ে দিলাম, কি হবে আমার ভবিষ্যৎ মূল্য আরো বেশি হবে। সো বেসিক্যালি এইভাবে সময় বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেতে থাকবে। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। এম এর ক্ষেত্রে সেম, M1 আছে আমার, দেখো 1,33,000, আমি এম এর মান বাড়িয়ে আমি আসলে কি ত্রৈমাসিক করলাম, আমার ভবিষ্যৎ মূল্য বেড়ে গেল। আমি এম এর মান বাড়িয়ে মাসিক করে দিলাম, ভবিষ্যৎ মূল্য আরো বেড়ে গেল। কি হবে, আমার এম বাড়ার সাথে সাথে আমার ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পেতে থাকবে। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। বলো তো ক্লিয়ার কিনা সবাই? আমাদের এই পর্যন্ত হয়ে গেলে আজকে আমাদের দেখো মোটামুটি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু 100% কমপ্লিট। আজকের ক্লাসটা আমি এরপরে একটা সৃজনশীল তোমাদের দেখাবো, একটা সৃজনশীল, এন্ড দেন তোমাদেরকে আমি কিছু এমসিকিউ দিব, করলে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর যে ফান্ডাটা আছে যেখান থেকে মাস তুমি একটা গ বা ঘ অথবা একটা এন্টায়ার সৃজনশীল পাবা। অর্থাৎ ধরে নাও তুমি 7 নাম্বার পাবা, তোমার 100% কমপ্লিট ভাই, কোথাও কখনো আটকাবে না। সবাই ক্লিয়ার? আই হোপ সো। ওকে, এইবার একটা সৃজনশীল, এইটা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় এইটা প্র্যাকটিস করবা। আরে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, নিয়ে বাসায় প্র্যাকটিস করবা। ভেরি মাচ ইজি একটা সৃজনশীল, এবং এটা বোর্ডে আসা সৃজনশীল, এটা কিন্তু আমি বানাই নাই। দেখো জনাব আপনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করেন, তার স্ত্রী প্রতি মাসে স্বামীর তার শ্রী মিসেস তানিয়া স্বামীর 20 লক্ষ টাকা পেলেন, উক্ত টাকা তিনি একটি ব্যাংকে 5 বছর জমা রাখবেন। তার কাছে দুটি বিকল্প আছে, অর্থাৎ প্রথম বিকল্প হচ্ছে যমুনা ব্যাংকে তাকে 12% বার্ষিক চক্রবৃদ্ধি দিবে, আবার অন্যদিকে সুরমা ব্যাংক তাকে 10% মাসিক দিবে। আমার কোনটায় বেশি টাকা পাবে, কোনটায় রাখতে হবে, এটাই বের করতে হবে। আমার প্রথমে এখানে এসে আমি যমুনা ব্যাংকটা বের করব, দেন এই ঘরে এসে আমি আমার সুরমা ব্যাংকটা বের করে কম্পেয়ার করবো, যেটা বেশি হবে সেটা আমি নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এটা। আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করে দিব। এর আগে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিব। নিয়েছো স্ক্রিনশট? বলো স্ক্রিনশট নেওয়া হলে।
নিয়েছো আই থিঙ্ক, তোমাদের স্ক্রিনশট নেওয়া ডান। ওকে, এইবার আমরা কয়েকটা এমসিকিউ দেখব, দেখে আজকের জন্য আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। অলমোস্ট আমাদের 10টা এমসিকিউ খুব দ্রুত দ্রুত দেখব। প্রথম এমসিকিউ কি হবে দেখো, অর্থে দেখো তোমরা কিন্তু দেখবা সবগুলা বোর্ডের প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? 4 দিয়ে উত্তর লিখবা, যে ভাই 4 দিয়ে ডান। চারের নাহিদা ইয়াসমিন একটা বলেছো, ওকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে এন্ড ইউটিউব থেকে যারা যারা ক্লাস করে সবাই উত্তর দাও। এক না ভাইয়া, এটা 4 হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি। 4-এর কত? দেন উত্তর করছে ইসরাত মিম, উত্তর করছে ইকবাল মাহমুদ। দ্য রাইট অ্যান্সার ইজ সাইদা করছে এক্স্যাক্টলি। ভবিষ্যৎ মূল্যকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, বর্তমান মূল্যকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি। পরের প্রশ্ন সেম, ঢাকা বোর্ড 22-এ আসছে, এটা ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, একই বছর 2 বোর্ডে প্রশ্ন আসছে এবং এরপর থেকে হাজারবারই প্রশ্ন আসছে এটা। বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? তাড়াতাড়ি 5-এর উত্তর কি হবে? দ্রুত বলবো, যত দ্রুত উত্তর দিব তত দ্রুত তোমাদের ছুটি হবে আজকে। পাঁচের রাইট উত্তর ডি, এক্স্যাক্টলি বাট্টাকরণ, সাবাস। পরের প্রশ্ন, ঢাকা বোর্ড রাজশাহী বোর্ডে আসা, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি গণনার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সংখ্যা কত হবে? ত্রৈমাসিক ভাই 3 মাস অন্তর, কি দেখো তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 1, 2, 3, 4, অর্থাৎ এম এর মান হবে এখানে 4। রাইট অ্যান্সার ইজ সি। হয়ে গেল, রাইট অ্যান্সার হবে সি, 4, ইজি। পরের প্রশ্ন, দ্বিমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কি হবে? দ্বিমাসিক মানে প্রতি 2 মাস অন্তর হয়েছে, বলতো কি হবে দ্বিমাসিকের ক্ষেত্রে? 7-এর উত্তর কত? ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন এটা, দ্রুত বলে ফেলো দেখি কতদূর পারছো। দ্বিমাসিক মানে 2 মাস অন্তর হবে, 2 মাস অন্তর হলে বছরে হবে 6 বার। রাইট অ্যান্সার বি, এক্স্যাক্টলি। বরিশাল বোর্ড 19, যশোর বোর্ড 17, চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেমন? বিপরীতমুখী, সমমুখী, সমানুপাতিক, নিরপেক্ষ। নিরপেক্ষ কেমন হবে বলতো সম্পর্ক এদের মধ্যে? কেমন সম্পর্ক বিদ্যমান? এক্স্যাক্টলি বিপরীতমুখী। রাইট অ্যান্সার বিপরীতমুখী, কজ চক্রবৃদ্ধি মানে ভবিষ্যৎ, বাট্টাকরণ মানে বর্তমান, একটা বাড়লে একটা কমে, আমি সবাই দেখেছি। ওকে, যে কোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটি প্রয়োজন হয়? ওকে, যে কোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটি প্রয়োজন হয় বলতো? আমি বর্তমান মূল্য নির্ণয় করব, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। এইটা করতে গেলে এই 4টার মধ্যে কোনটা আমাকে লাগবেই লাগবে বলতো? 9-এর উত্তর কি হবে? নাহিদাই বলছো একটা ভুল আপু, মিম রাইট উত্তর দিয়েছো, এক্স্যাক্টলি। রুস্তম রাইট উত্তর দিয়েছো, সাব্বাস। দেখো আমার নিট মুনাফা লাগে? লাগে না। আমার নিট বর্তমান লাগে? এটা তো না লাগে।
লাগে না, বার্ষিক ব্যয় লাগে, লাগে না, কি লাগে, বাট্টার হার লাগে, ইন্টারেস্ট রেট লাগে, না হলে আমি প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। রাইট উত্তর বাট্টার হার। একটু দেখো কেমন লাগছিল প্রথমে, বাট চিন্তা করলে অ্যান্সার খুবই ইজি বের হয়ে গেল। লাস্ট প্রশ্ন আজকের, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? এইটা দেখো আমি একটু আগে দেখেছিলাম, দেখো ভবিষ্যৎ মূল্যকে ঢাকা বোর্ডে 22 এসেছে, সেম প্রশ্ন হতো তাই না, ঢাকা বোর্ড 22, 19, 16 একই প্রশ্ন, একই ঢাকা বোর্ড 22 সালে, 19 সালে, 16 সালে, আরো ঘাটলে আরো অনেকবার পাওয়া যাবে। রাইট উত্তর চক্রবৃদ্ধিকরণ। এরপরে আমাদের নগদ প্রবাহের ধরন আছে, আমরা এইগুলো আজকে কভার করতে পারবো না। সো একটু বলো তোমাদের ওভারঅল ক্লাসটা কেমন লাগলো, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। একটু আমাকে বলে দাও, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। একটু বলো ভাইয়া আমার পড়ানো কেমন লাগলো, যেভাবে পড়িয়েছি আমি যদি বাকি চ্যাপ্টারগুলো ধরে তোমাদের দেখিয়ে দিই, একটা ম্যাথের সিস্টেম এবং ম্যাথের এক্সাম্পল, তোমাদের এই চ্যাপ্টার দিয়ে কি আটকানোর কোনো জায়গা আছে? একটু আমাকে কমেন্টে বলো তো, এবং বলো আমাদের কোর্সটা কেমন, আমাদের ক্লাসটা কেমন লাগলো, একটু আমাকে জানিয়ে দাও। ওকে, ইসরাত বলছে ভালো লেগেছে, নুহা বলছে ভালো লেগেছে, ইকবাল বলছে খুব ভালো লাগছে, লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখো আমাদের এইটা কিন্তু এক্স্যাক্টলি, এটা কিন্তু আমাদের যে এসএমপি কোর্সের স্লাইড, সেই ক্লাসের স্লাইডটা আমি ইউজ করেছি। যারা তোমরা কোর্সে এনরোল করেছো ওরা কিন্তু এই 67 নাম্বার স্লাইড পর্যন্ত, এটা কি হলো, এই 67 নাম্বার স্লাইড, আমি মোট আজকে 67 স্লাইড দেখলাম, এইগুলো আবারও দেখবে, আমি সেম ওয়েতে আবারও পড়াবো। সো এই ওয়েতে আমরা আমাদের সকল কোর্স পড়াবো, আমাদের সকলগুলো চ্যাপ্টার থাকবে। আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হলে তোমাদের যত রকম বিষয় আছে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, একদম টু দি পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এইচএসসি পরীক্ষা খুব ভালো মতন হবে। সো ইনশাল্লাহ তোমরা যারা এনরোল করো নেই, তোমরা এখন এনরোল করে ফেলবা। যাদের কোনো কনফিউশন আছে অবভিয়াসলি আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিব, একটা প্রোমো কোড দিয়ে দিব, হয়তো হেল্প হবে। সো তোমরা এই ওয়েতে, অলরেডি আমাদের প্রোমো কোড অলরেডি ইনকর্পোরেট আছে আমাদের ওয়েবসাইটে, অবভিয়াসলি ডু এনরোল টু আওয়ার কোর্স। ইনশাল্লাহ একসাথে মিলে আমরা আমাদের এই এইচএসসি জার্নিটা একদম ভালো মতো শেষ করবো। এর আগে কিন্তু আমাদের আরো অনেকগুলো ফ্রি ক্লাস আছে, আমাদের ওয়ান শট ক্লাস, এগুলো আমাদের 20, 21, 22 তারিখ, 20, 21, 22, 23 তারিখে ফাইন্যান্সের হবে, দেন আরো কয়েকদিন পরে অ্যাকাউন্টিং হবে, এরকম করে 3-4টা করে আমরা বিভিন্ন বোর্ডের এমসিকিউ সলভ করবো। অবভিয়াসলি জয়েন করে ফেলে, আমাদের মেইন পেজেই হবে বা আমাদের বিভিন্ন কমিউনিটিতে হবে, এন্ড আমাদের কিন্তু পেড কোর্স তো হবেই। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে এবং স্পেশালি পেড কোর্সে। সবাইকে আসসালামু আলাইকুম।